সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। লাইভটা শুরু করে দিলাম। আমাকে কি দেখতে পাওয়া যাচ্ছে? সব ঠিকঠাক আছে? সাউন্ড? অনেক দূরে বসেছি আজকে। কাকে দেখতে পাচ্ছি? স্বপ্ন জয়, সম্ভবত স্বপ্ন জয়। একটা কমেন্ট করো, কিছু একটা বলো, দেখতে পাওয়া যাচ্ছে সেটা বলো। লাইভটা আজকে শুরু করে দিলাম। পৃথিবীর এই ক্রান্তি লগ্নে, দেশের এই ক্রান্তি লগ্নে, বিশেষ করে বাংলাদেশের উপর দিয়ে স্বপ্নজয় আছেন, স্বপ্নজয়কে দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের উপর দিয়ে যা ঘটে যাচ্ছে এবং বাংলাদেশের যে ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে মানুষ অনেক পার্থিব জগৎ থেকে দূরে, সবাই আতঙ্কে, সবাই গৃহবন্দী এবং ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। বের হইলেই প্রশাসনের লোকজন সবাই খুব ওয়াচে রাখছেন। সেটা সবার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আমি আমার লাইভটা এখানে স্টার্ট করছি। সাউন্ড তো শোনা যাচ্ছে না স্বপ্নজয়? সাউন্ড শোনা যাচ্ছে? ফারুক আহমেদ ওয়াচিং লন্ডন থেকে আমার ফারুক ভাই দেখছেন, আমার জন্মভিটার মানুষ। হাই ফারুক ভাই। তো শুরু করছি লাইভটা। কিন্তু একটা পারফর্মিং আর্ট। কিন্তু একজন মানুষ যখন সত্যিকার একটু চিন্তা চেতনা নিয়ে লাইভে আসে, এটা খুব কঠিন একটা ব্যাপার। একটা ডিএসকে দেখতে পাচ্ছি, হাসানকে। এটা খুব কঠিন একটা ব্যাপার, এটা একটা পরীক্ষার মতো। আসলে পারফর্মিং আর্ট যখন মানুষ করে, তখন মানুষ আসলে ধ্যানস্থ হয়ে যায়, আত্মস্থ হয়ে যায়। কখন কি মুখ দিয়ে বের হয়, কখন কি বলবো সেটা আমি জানি না। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমার সবাই মাফ করে দেবেন। আজ কিছু শক্তি নিয়ে কথা বলতে আসছে। শক্তির আধার, শক্তির উৎস, আমার কিছু শক্তির সৃষ্টি, মাত্র 5টা সৃষ্টি আমি নিয়েছি এবং আমি কথাগুলো খুব ফ্লুয়েন্টলি বলে যাব। রাসেল নাথ দেখছে, হাসান দেখছে, স্বপ্নজয় দেখছে, ফারুক ভাই দেখছেন, সবাইকেই পাচ্ছি। সব আমার কথা শোনা যাচ্ছে? দিদি শোনা যাচ্ছে। হাসান লিখছে, হ্যাঁ রাইট, স্বপ্নজয় লিখছে। তো একটু আধ্যাত্মিক মার্গে একটু যদি যাই, আমি একটা গানের একটু কলি গাওয়ার চেষ্টা করি। সবাই যদি অভয় দেন, সেটা আমি শুরু করছি। এটা একটা পারফর্মিং আর্ট এবং একটু আমরা আধ্যাত্মিক চেতনার জগতে যাচ্ছি এবং মানুষ যে সুখে কিভাবে পাথর হয়ে যায় সেই জিনিসটা আমি বলবো। এবং আজকাল লাইভটা আমি কাকে উৎসর্গ করব, এই গানে, এই দুইটা কলির পরে বিস্তারিত থাকবে, আমরা সবাই শুনবো। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, ওকে। তো আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা, ঘুম কম হয়েছে, একদম 4টা বাজে সকালে ঘুম ভাঙছে। এখন আমি আর বেডে যেতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, ওই যে বললাম, টেনশন থাকে একটা লাইফে। আর আমার কিছু মানুষ, যেমন জয়রুল আনসারি ভাই, আজকে আমি ওনাকে জানাতেও পারিনি। সবচেয়ে বড় কথা, উনি আমাকে আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে বলছিলেন, সেই প্রসঙ্গটা আমি যাকে আজকে উৎসর্গ করব, তার নাম নিয়ে আমি সেই প্রসঙ্গটা এবং তার সাথে আমার স্মৃতির মুহূর্তগুলো বলবো। সবাই আপনারা সাথে থাকুন, কারণ নাম যদি বাদ পড়ে, আপনারা লাইভ কিন্তু বললাম তো আত্মস্থ হয়ে যায় মানুষ এবং মানুষ ধ্যানস্থ হয়ে যায়, মানুষ বলতে পারে না। মুমিন কাজী, যাই হোক, আমি অনেক দূরে। মিতা মাসুদ, মিতাপা দেখছে, বলতে পারে না। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয় মাফ করে দিবেন। গান গাইতে পারি না, চেষ্টা করছি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারি ধরি ধরি মনে করি ধরতে গিয়ে ধরা দেনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেবে না, সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেবে না, সে যে আমার 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 বলে আমার হয়ে আর হলো না,
সে যে আমার 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 বলে আমার হয়ে আর হলো না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভক্ত রঙ্গে বেসেছি কতই রঙে, সজনের সঙ্গে হলো দেখা শোনা। বহুদিন ভক্ত রঙ্গে বেসেছি কতই রঙে, সজনের সঙ্গে হলো দেখা শোনা। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তো প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অতি কয়ে ভেব নারে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। অতি কয়ে ভেব নারে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবারে ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করে ধরতে গেলে ধরা দে না। তারে ধরি ধরি মনে করে ধরতে গেলে ধরা দে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। মাপ চেয়ে নিচ্ছি, আমি যে শিল্পী তা কিন্তু না, কিন্তু এই কথাগুলো যদি আমি বলতাম তাইলে রাইমটা ছন্দটা থাকতো না। আমি গিয়ে শোনালাম কেন যে আসলে আমরা রূপসাগরে মনের মানুষ, আমরা মানে কাঁচা সোনাটাকে আমরা খুঁজছি। এই যে একটা গৃহবন্দী জীবন আমাদের, আমাদের যে অলৌকিকত্বে আমরা ঝাঁপ দিচ্ছি, যারা সাধনার জগতে আছে তারা কিন্তু ঝাঁপ দিয়ে ওগুলোর মধ্যে ডুবে একটু ভুলে সময়টা পার করতে পারছে। কিন্তু আমরা যারা, রাজীব দাস, শ্রীদেব ওয়াচিং, মুন্না আনিসক আমার বন্ধু জার্মান থেকে দেখছে, প্রিয় বন্ধু কেমন আছো? বিনায়ক দেব ওয়াচিং, আমি একটু দেখি, বিনায়ক দেব ওয়াচিং, দেখতে পাচ্ছি না, শ্রীদেব ওয়াচিং, অনেক দূরে মোবাইলটা। সেই জায়গা থেকে আমি একটা গান করলাম এবং সবার আগে আমি আমার লাইফটাকে আজকে আমি ডেডিকেট করি। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন অস্থায়ী মেয়াদে 1990 সালে এবং 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে, 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে 22 বছর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো। প্রথম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনটা হলো, তখন ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। কিন্তু সেই সময় আমরা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মানে জিততে পারিনি। 96 সালের নির্বাচন 96-এ তখন আমি কিন্তু আমার ডিউটি পালন করেছিলাম, আমার চাকরি ছিল। আমি ওখানে ভোটের কেন্দ্রে আমরা অনেক প্রোটেকশনে, আমাদেরকে নিরাপত্তা দিয়ে ভোরবেলা আমাদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওখানে কেন্দ্রে অনেক মারামারি, তারপরে রাতে, গভীর রাতে পুলিশ প্রোটেকশনে আমাদেরকে বাসায় নিয়ে আনা হয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে ইলেকশনটা, এবং আমরা নিজেই ওখানে ভোট গণনার সমস্ত কিছুই আমরা করেছিলাম। যেহেতু আমরা টিচার ছিলাম, আমি এমপিভুক্ত টিচার ছিলাম, আমার একটা বিশাল একটা ডিউটি ছিল। তো সেই সময় আমরা আজ ক্ষমতায় আসতে পারিনি। 1996 সালে দীর্ঘ 22 বছর পর আবার 1990 সালে ক্ষমতায় আসতে পারেনি। আমি ভুল বলছি, 96 না, 90 সালে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, তার অধীনে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসতে পারেনি ক্ষমতায়। কিন্তু 1996 সালে যে নির্বাচনটা হলো সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় এসেছিল। সেই যে তত্ত্বাবধায়ক সরকারের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন প্রধান বিচারপতি হাবিবুর রহমান, এই গুলশানে, ঢাকার গুলশানে থাকতেন, এবং তিনি ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, প্রধান বিচারপতি এবং নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। আজকে আমি এই নিরপেক্ষ সর্বদলীয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিচারপতি হাবিবুর রহমানকে আজকে আমার লাইফটা আমি তাকে, তার করকমলে আমি উৎসর্গ করছি। প্রথমেই আমার উৎসর্গটা আজকে বলে দিলাম।
রাসেলনাথ উৎসর্গ করছি বিচারপতি হাবিবুর রহমানকে। আর তার সাথে আমার ঘটনাগুলো আমি বলি। বিচারপতি হাবিবুর রহমান আসছিলেন যে 2010 সালে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহচর, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর 100তম জন্মবার্ষিকীতে ওখানে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তপতি মুখোপাধ্যায়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সবাই এসেছিলেন। মানে এটা তো নির্দলীয়, এইটা তো সে মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহচর বিপ্লবী বিনোদ বিহারী 100তম জন্মবার্ষিকী। তো ওখানে আনিসুজ্জামান আসলেন, হাবিবুর রহমান আসলেন। আনিসুজ্জামান আর হাবিবুর রহমানই কিন্তু ঘনিষ্ঠ বন্ধু, এবং দুইজন আপনি করে কথা বলতেন, কিন্তু এত সুন্দর বন্ধুত্ব আমি দেখেছি। এই কথাগুলো আজকে জানার কথা জহুরুল হক আনসারী বলছিলেন, দিদি আপনি এগুলো একদিন বলবেন। তো এত বোঝাপড়া তাদের দুজনের আমি দেখেছি, এত সুন্দর জায়গা তাদের দেখেছি, এত সুন্দর সময়ের জায়গা আমি তাদের দেখেছি। এই মানুষ আমি আমার জীবনের এই ক্রান্তিকালে, আমার জীবনে আমি যখন আমার চাল নাই, চুলা নাই, টাকা নাই, পয়সা নাই, চাকরি নাই, আমি পথে পথে ঘুরছি, বাচ্চা তিনটাকে নিয়ে আমি অসহায়, কিন্তু সেই সময় আমি সব কাজ করে ফেলে সুযোগ পেলে আমাকে কোনো জিনিস টানতো না, আমি এই মানুষগুলোকে খুঁজে বেড়াতাম, তাদের কাছে যেতাম আমি, আর আমার কাজও ছিল যাওয়ার মতো। তো যাই হোক, আসলেন দুজন। তো আসার আগে আনিসুজ্জামানের সাথে আমার ঢাকা থেকে, আমি চট্টগ্রাম, তখন ঢাকায় আমার বাসা ছিল না, আমার কথা হলো। তো আনিসুজ্জামান আমাকে বললেন যে অনেকগুলা কথা, আপনাদের অনেকের নাম আমি বলতে পারবো না, লাইভটা আপনারা থাকেন। ঝর্ণা সুলতানা দেখছে, কাজী MM মামুন দেখছেন, তারপরে অসীম আজিজুল নাহার দেখছে। আচ্ছা যাই হোক, আসলেন। আসার পরে কি হলো, আনিসুজ্জামান 10 জানুয়ারি 2010 এবং 10 জানুয়ারি মুসলিম হলে অনুষ্ঠান। তো সকালের সেশনে আমি গেলাম, আমার এমনি দাওয়াত ছিল, নিমন্ত্রণ ছিল, আমি চট্টগ্রামে 10 সোশ্যাল অনেক কাজ করি, আমার নিমন্ত্রণও ছিল, আমি গেলাম। তো যাওয়ার পরে আমি হাবিবুর রহমানকে দেখলাম, এবং আমার সাথে একটা ছবি দেখবেন, আজকে ফেসবুকে ভাইরাল হয়েছে, ওই দিন অনুষ্ঠানে ওনার সাথে ছবিটা আপনারা দেখবেন, ওনার আমার আইডিতে গেলে দেখবেন, ওনার হাতে তখনও একটা বই উনি পড়ছেন, হাবিবুর রহমান। তো আনিসুজ্জামান মঞ্চে, হাবিবুর রহমান মঞ্চে, দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া ছিল, বিশাল আয়োজন, জন্মশতবার্ষিকী বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর, এই সমস্ত প্রোগ্রামে আমি যেতে পেরেছি, আমার সৌভাগ্য হয়েছে, আমি অনেক লাকি। তো গেলাম, কথাবার্তা বললাম, আনিসুজ্জামান পরিচয় করাই দিলেন। আনিসুজ্জামানের সাথে একই দিনে আমার একটা ছবি আছে, আজকেই এটা আমি একটু ভাইরাল করেছি, এটা সবাই আবার দেখার জন্য, হাবিবুর রহমানের সাথে। এবং হাবিবুর রহমান কি সুন্দর বই হাতে আমার সাথে ছবি তুলছেন, ক্যামেরার দিকে তাকায় আছেন। তো এই দেখা শেষ, তারপরে বাসায় আসলাম, সন্ধ্যায় একটা অনুষ্ঠান ছিল, আমি আর যাইনি। আমার তো ঘরের সংসারে ছোট বাচ্চা, তিনটা স্কুলে পড়ে, স্কুল গোয়িং, তখন 2010 সালের ঘটনা বলছি। মাত্র বড় মেয়ে O-level পরীক্ষা দিয়ে A-level পরীক্ষা দিবে সেই রকম, আর মেজু মেয়ে 8-এ পড়ে, ছোট মেয়ে 4-5-এ পড়ে। বুঝেন, একটা বাচ্চাকে নিয়ে মারা হিমশিম খায়, আমার 3টা বাচ্চা বলতে গেলে স্কুল গোয়িং। তো রাতে একটু কথা বললাম, ওই সময় ডক্টর টিকে চৌধুরী আমার হাজব্যান্ডের, আমি আমার অধ্যক্ষ ললিত মন্দির স্মারকগ্রন্থ করছি। তো আমি কিন্তু কিছু বলছি না, সে বলছে তুমি দেখো না একটা মোহাম্মদ হাবিবুর রহমান একটা বাণী আনতে পারো কিনা। তো আমি বললাম যে আমি কিভাবে যাব, আমি ভয় পাই এই সমস্ত পার্সোনালিটির কাছে যেতে। এত বড় পোস্ট, এত বড় দেশ, এত বড় জায়গায় তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, ওনার কাছে আমি কিভাবে যাব। তো বললো যে আমি একটু সুইফট কথা বলছি, তো বললো যে না তুমি যা, দেখো আনিসুজ্জামানকে ফোন দাও। তো আনিসুজ্জামানের সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল, আমরা 2-3 বার আমি বসেছি আমরা রেস্টুরেন্টে, আমার ফ্যামিলি, আমার 3 মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা অনেক সময় চাইনিজে বসে, উনি গেলে সময় দিতে পারতো না, যেটুকু দিত। তো বসতাম, তো বলে আনিসুজ্জামানকে ফোন দাও। তো আমি ভয়ে ভয়ে আনিসুজ্জামানকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আমি তো বাবা অধ্যক্ষ ললিত মন্দির স্মারকগ্রন্থ করছি, আমি হাবিবুর রহমানের একটা বাণী চাই। তো আমাকে তার সাথে সাথে বললেন পজিটিভ, তুমি কালকে সকালে চলে আসো, তুমি কালকে সকালে চলে আসো, আমি দেখি। তো সকালবেলা পরের দিন 11, কিন্তু 10 তারিখ তো দেখা হয়েছে, পরের দিন 11 তারিখ সকালবেলা বললেন যে তুমি এক্ষুনি চলে আসো, আমরা 11টা পর্যন্ত সার্কিট হাউসে আছি। সার্কিট হাউসে পাশাপাশি 2টা রুমে উঠলেন, 2 এলার শাপলা ওইরকম নাম ছিল, উঠলেন। তো আমি গেলাম, আর সঙ্গত কারণে এই সমস্ত মানুষজনের কাছে সামনে একটু শাড়ি পরে যেত, আমি শাড়ি পরে গেলাম, সুন্দর একটা সুতির শাড়ি পরে গেলাম, টাঙ্গাইলের শাড়ি। তো আনিসুজ্জামান আমাকে বান্দায় দাঁড়ায় আছেন, উনি আমাকে নিয়ে রিসিভ করলেন, করে বসালেন। আমি যখন ওনার কাছে যেতাম বলতো যে 2 কাপ চা, 1 কাপ চিনি, 1 কাপ চিনি ছাড়া। আনিসুজ্জামানের কথাগুলো শোনার জন্য আনসারি ভাই আজকে খুব অনুরোধ করেছেন। তো চা খেলাম, চা খাওয়ার পরে আনিসুজ্জামানের পাশের রুমে হাবিবুর রহমান, তো তখন কিন্তু হাবিবুর রহমান আসেন নাই, বা আনিসুজ্জামানের রুমে চা খেয়ে আনিসুজ্জামান আমাকে নিয়ে হাবিবুর রহমানের রুমে গেলেন। তো হাবিবুর রহমানের রুমে যাওয়ার পর খাট, দবদবে সাদা খাট পরে আছে, সার্কিট হাউস তো খুব ছিমচাম, এত জৌলস না, সুন্দর সরকারি ভাবে গোছানো, সামনে একটা চেয়ারে উনি একটা বই হাতে এইভাবে একটা বই পড়ছেন উনি। তো
তো আমি যাওয়ার পরে উনি মাথা তুলে তারপরে বললেন যে তাকায় আছেন আমার দিকে। তো আনিসুজ্জামান পরিচয় করাই দিলেন কল্যাণী দেব চৌধুরী। আমি পাঠিয়ে সালাম করলাম। এরকম একজন ঋষি, একজন তাপস, একজন জ্ঞান তাপস, একজন ঋষি যখন পাঠাচ্ছে সালাম করলাম, শরীরটা আমার কেঁপে উঠলো। আমার এরকম কেঁপে উঠে আমি অনেক অস্তিত্ব শরীরে অনুভব করি। আর না হয় আমি আজকে আপনাদের দুয়ারে আসতে পারতাম না, আপনাদের সামনে আমি আসতে পারতাম না। তো আমার পাটা কাঁপে ওঠার পরে তিনি বলেন যে কি মা তোমার নাম কি? বললাম কল্যাণী দেব চৌধুরী। তুমি কি করো? আমি বললাম আমার কোনো পরিচয় নেই, আমি টিচার ছিলাম, চাকরি ছেড়ে দিয়েছি। আবার এখন আমি এখন লয়ার, বাট আমি যদি সকাল 9টা থেকে 10টা পর্যন্ত আমি যদি আবার করি, এই প্র্যাকটিস করি, ঘরে এসে আমার শরীর চলে না, প্র্যাকটিসটাও আমি কমাই দিচ্ছি। তো উনি বললেন যে ঠিক আছে, সন্তান তো আমি সন্তান বললাম, বড় মেয়ে অ-লেভেল করেছে, এ-লেভেল পরীক্ষা দিবে, মেজো মেয়ে ক্লাস 8-এ পড়ে, ছোট মেয়ে 4-5-এ পড়ে। তবে একটা জিনিস আমি পারিনি, যেটা আমি ব্যর্থ, আমি বাংলা মিডিয়ামে ওদেরকে পড়াতেই পারিনি। 2.5 বছর থেকে ওরা একটার পিছনে আরেকটা সবগুলো ইংলিশ মিডিয়ামে চলে গিয়েছে। তো বললাম যে জানি না ভাগ্যে কি আছে, তবে বড় মেয়ের অ-লেভেলের রেজাল্ট খুবই ভালো, এ-লেভেল পরীক্ষার সামনে ইংলিশে টপ ইন বাংলাদেশ 10টা কেমব্রিজ বোর্ড থেকে। তো উনি আমাকে বললেন তুমি আর কি চাও মা? আনিসুজ্জামান কিন্তু কোনো কথা বলছেন না, উনি শুনছেন। তো আর কি চাও? আমি বললাম ওই যে আগে যে 2বার বলছি চাকরিটা চালাতে পারিনি, ছেড়ে দিয়েছি, প্র্যাকটিসও তেমন করতে পারছি না, কারণ আমার ঘর সংসার বেশি যাচ্ছে, ঘরে এসে শরীর চলে না। তখন উনি বললেন যে আর কি চাও? এত হতাশা, মানে আমার হতাশাটা দেখে একই বললেন তুমি আর কি চাও মা? আমি বললাম আমি কিছুই চাই না। তো বললাম যে এই বাবার একটা ছোট পরিচিতি নিছিলাম, বাবার পরিচিতি, আপনি একটা শুভেচ্ছা বার্তা দেন। তো দিয়ে আমার কার্ডটা দিয়ে আসলাম যে আপনি ঢাকায় গিয়ে লিখে আমাকে পাঠিয়ে দিবেন, বা আমি আনার ব্যবস্থা করবো। তো এই একটুকুই, তারপরে একটু কথা বললাম, মৌনী স্থিতদি মানুষ, মনুষ্য, একজন ঋষি, বেশি কথা তো বলা যায় না। তারপরে চলে আসলাম আমি, তারাও আবার অনুষ্ঠানে যাবেন, তো আমি চলে আসলাম বাসায়। বিকালবেলা ভাল লাগছে না, জেমসন হলে বিশাল অনুষ্ঠান, বিপ্লবী বিনোদীর 2 দিন ব্যাপী অনুষ্ঠান। এখন কি হলো, আমি ইচ্ছে করছে না আমার, আমি যাবো না, কাউকে বলিও নাই। তো আমার মনে হলো যে ঘরে বসে থেকে কি লাভ, কোনো কাজ কাম নাই, বাচ্চা তাদের বাবা ঘরে আছে, আমি যাই। আমি জেমসন হলে গেলাম, গিয়ে পাশে কতগুলো ব্রেঞ্চি ছিল, ব্রেঞ্চিতে আমি পাশে বসলাম। ওখানে চন্দন বিশ্বাস দাদারা সবাই আমাকে খুব ভালো জানে, চন্দন বিশ্বাস, ওরা সবাই বসছে। তো চন্দনদার পাশে বৌদি বসলাম। আর তখন তাদের হাবিবুর রহমান, আনিসুজ্জামান, তাদের মনে বক্তব্য শেষ হয়ে গেছে, তারা দর্শক সারিতে এসে বসছেন। আমি কিন্তু হাবিবুর রহমানের কাছেও যাইনি। 11টার মধ্যে ওনার সাথে দেখা করে আসছি, আর রাত 8টার ঘটনা। 15-20 মিনিট পরে উনি আমাকে খেয়াল করে ফেললেন। সবচেয়ে অবাক হয়ে যাবেন, দেখেন কত বিনয়, কি মনস্বী মানুষ, কি জগতের প্রতি। ওই যে বলি, যদি রবীন্দ্রনাথের ভাষায় সকাতরে ওই কাঁদিছে সকলে, শুনো শুনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। এই পিতাদের আজকে খুব দরকার এই জগৎ সংসারে। আমি ওনার কাছে যাইনি, আমি পাশে বসে আছি, জ্যামসন হলের মতো, যাত্রামোহন সেন হলে এত ভিড়, হাজার হাজার মানুষ, আমি পাশে বসে আছি, পিছনে না কিন্তু আমি সামনে, এবং ওনারা সামনের রোতে অডিয়েন্স। হঠাৎ করে দেখি 20 মিনিট পরে হাবিবুর রহমান আমাকে ডাকছেন, তুমি এদিকে আসো, এদিকে আসো। আমি গেলাম। যে কাগজটা তিনি তার সামনে পেয়েছিলেন সার্কিট হাউসে, একটু মানে অত ঝকঝকে তকতকে কাগজ না, এই জিনিসগুলো আমার চট্টগ্রামের বাসায় রক্ষিত আছে, ওনার সাইন করা। সেই কাগজটাতেই তিনি বাবার উপরে একটা লেখা লিখে, মোহাম্মদ হাবিবুর রহমান লেখা লিখে উনি আমাকে আমার হাতে গুঁজে দিলেন। দেখেন, সকাল 11টায় আমি বলেছি আমাকে লিখা দেন, আর রাত 8টার সময় এই মানুষটা আমাকে ডেকে, আমি কিন্তু বীরের মধ্যে ওনার পাশে যাইনি, কারণ আমি ওদেরকে খুব ভয় পাই, আমি পার্সোনালিটির পাশে খুব একটা যাই না, এদেরকে বিরক্ত করি না। আমি যত মানুষের কাছে গিয়েছি, আমি চাইলে জীবনে অনেক কিছু নিতে পারতাম তাদের থেকে, কিন্তু আমি কোনোদিন, আমি জানি এদের সাথে কিভাবে চলতে হবে। আর আজকাল 15-20 বছরের বাচ্চারা যখন আমাদেরকে প্রেমের প্রস্তাব দেয়, আমাদের জ্ঞানকে অস্বীকার করে, বিভিন্ন হ্যারাসমেন্ট করে, আমি অবাক হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই। উনি বাবার উপরে একটা স্মারকগ্রন্থ লিখে, কাগজটা লিখে উনি যাটা লিখে আমার হাতে দিলেন, বললেন নাও মা। আমি বললাম বাবা আপনি এত তাড়াতাড়ি আমাকে দিয়ে দিলেন, বলে কি আমি ঢাকায় গিয়ে ভুলে যাব? আমি যে কাজটা আমি এখানে থেকে করতে পারবো সেটা আমি ঢাকা নিয়ে যাব কেন? আমি কি বলবো? আবার তার 5 মিনিটের মধ্যে তো আমি কথা বলতে পারবো না, আবার আমি চলে আসলাম। এই হলো হাবিবুর রহমান, এত জ্ঞানী, এত মনস্বী, এত মানে মেধার মানুষ। আইনকুশ লিখেছিলেন দুজনে মিলে, আনিসুজ্জামান, হাবিবুর রহমান। 1500 টাকা দামের একটা বই আমাকে প্রেজেন্ট করেছিলেন, বইটা আমি হারিয়ে ফেলেছি। আজকে আমি আমার পুরো লাইফটি, আমি 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান, যার অধীনে প্রথম আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় এসেছিল,
22 বছর পরে আজকে আমার লাইফটা আমি মোহাম্মদ হাবিবুর রহমানকে আমি ডেডিকেট করছি, উৎসর্গ করছি, এবং এই মানুষগুলাকে খুব প্রয়োজন এই সমাজে, এই ক্রান্তিকালে তাদের শক্তি চাচ্ছে বাংলাদেশ যেন পরিত্রাণ পায় এই কোভিড মহামারী থেকে। তিনি যেভাবে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিলেন 22 বছর পরে, তার হাত ধরে সরকার ক্ষমতায় এসেছিল, এত স্নিগ্ধ স্থিতদি মানুষ, এবং সবচেয়ে বড় কথা ঢাকা থেকে ফোন করতেন। তো আমি একবার ফোন করলাম, বললাম আমার বই তো পাবলিশ হয়ে গেছে, আপনার লেখা শুভেচ্ছা বার্তা বলে কি পাঠায় দাও। আমি বললাম একটু ভুল ভ্রান্তি হয়েছে, বানানটা না, আমি একটা অজ্ঞ মানুষকে দিয়ে আমি প্রথম বুঝতে পারিনি, চট্টগ্রাম থেকে কাজ করিয়েছি, বানানটা না ভুল হয়েছে। তখন তিনি আমাকে বলেছিলেন, মা তুমি বানানের ভুল করছো, কত বড় বড় প্রকাশকের 1000টা বানান আজকাল বইয়ে ভুল থাকে, আর তুমি বানানের ওগুলা বাদ দাও, কাজ এগিয়ে নিয়ে যাও। তো বহুবার তিনি আমাকে বলেছেন তুমি বাসায় আসো, তোমার সাথে বসে আমি গল্প করব, তোমার সাথে গল্প করা যায়। আনিসুজ্জামানও আমাকে বলছেন তুমি আসো বাসায়। আমি ঢাকায়ও বাসা তখন হয়ে গেছে, কিন্তু আমি যে এত বিভোর ছিলাম, একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আরেকটা মেয়ে স্থাপত্যকলায় পড়ে, একটা মেয়ে গুলশান থেকে ঢাকা ইউনিভার্সিটি যায়, আমি তালগুল পাকিয়ে আমার দ্বারা আর বের হওয়া সম্ভব হয়নি। হঠাৎ করে একদিন রান্না করছি, ওনার বাসায় যাওয়া হয়নি। আর বাসায় যাওয়াটা আমি একটু ভাবতাম যে এই সমস্ত পার্সোনালিটির বাসায় হুটহাট করে যাওয়া, কিন্তু আনিসুজ্জামান আমাকে বারবারই বলছেন তুমি আসো, আমি তোমাকে নিয়ে যাব। তো সাজিব চৌধুরী দেখছেন, ফারুক আহমেদ দেখছেন। তো এরপরে তিনি আমাকে বললেন যে বই পাঠিয়ে দাও, আমি বই পাঠিয়ে দিলাম। তারপরে আনিসুজ্জামানও বলছেন, কিন্তু একদিন আমি রান্না করছি, হঠাৎ করে শুনি যে বিচারপতি হাবিবুর রহমান আর নাই। আমি চুলা টুলা বন্ধ করে আমি স্টিফ হয়ে গেছে। কতক্ষণ পর আমি একটু শক্তি সঞ্চয় করলাম যে আমি তো ওনার কথা রাখতে পারিনি। উনি বারবার বলছিলেন তুমি বাসায় আসো, তোমার সাথে আমি কথা বলবো, আমি তোমার সাথে কথা বলতে চাই। তো আমি তো যেতে পারিনি, ঢাকায় থেকেও আমি ওনার বাসায় যেতে পারিনি। তারপরে দৌড়াই ছুটে গেছিলাম শহীদ মিনারে, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে, ওনার মরদেহের পাশে ফুলের শুভেচ্ছা জানিয়েছি। আমার ঠিক আগে ছিলেন কামাল লোহানি আজকে নাই, কোভিডে ওনার প্রাণ নিয়ে গেছে। এই মানুষগুলা কামাল লোহানিকে শ্রদ্ধা নিবেদন করছি। কামাল লোহানি লাইনে দাঁড়ায় আছে ভিড়ের মধ্যে, গরমের মধ্যে, ওনার পিছনে আমি। কামাল লোহানি সে সাংবাদিক, উনি কত বড় মাপের মানুষেরা। কামাল লোহানি চাইলে তারপর তার ইমেজ, ঢাকার মানুষ তার ইমেজ দিয়ে সে শহীদ মিনারের আনাচে কানাচে গলে দিয়ে ঢুকে কত রকম কত কিছু করতে পারতেন, কত সুবিধা ওনারা নিতে পারতেন। কিন্তু ওনারা আমাকে জীবন দিয়ে, ওনাদের জীবনের আদর্শ ওনারা আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে না, কোনো ফ্ল্যাটারি না, কোনো চামচামি না, লাইন সিস্টেম প্রটোকল। আমি যেভাবে ওনার পিছনে দাঁড়াইছিলাম, উনি আমার পিছনে 2 ঘন্টা বেডের মধ্যে দাঁড়ায়। তারপর হাবিবুর রহমান, কামাল লোহানি, ঢাকার কামাল লোহানি যে মারা গেলেন, যে সাংবাদিক কিছুদিন আগে, কামাল, হ্যাঁ উনি, তিনি আমার সামনে দাঁড়িয়ে থেকে প্রটোকল মেনটেন করে হাবিবুর রহমানের মরদেহ দিয়ে দিচ্ছেন। আমিও আছি, চিন্ময়ী বিপি রাখি আছে আমার। আমি বললাম যে ঠিক আছে। আমি আবার সুপ্রিম কোর্ট মিলনায়তনের ওখানেও গেছি ইয়ে দেখতে। এই মানুষগুলো না শিখিয়ে দিয়ে গেছে ক্রান্তি লগ্নে কিভাবে সমাজে টিকে থাকতে হয়। পাহাড়িকা স্কুলে আমি টিচার ছিলাম, নন্দনকানন। দুলাল সরকার আমার কলিগ, তার একটা মাত্র ছেলে সিলেট মেডিকেল থেকে পাশ করেছে। যেদিন রোড অ্যাক্সিডেন্টে গাজীপুর স্পট ডেথ হলো, বিয়েও করেনি, শুধু সিলেট মেডিকেল থেকে পাশ করেছে এবং ঢাকায় আসছে কাজে। সেদিন দুলাল সরকার থেকে শিক্ষা নিয়েছি সুখকে কিভাবে শক্তিতে রূপান্তর করতে হয়। ছেলের লাশ আসতেছে, মরদেহ আসতেছে ঢাকা থেকে, দুলাল সরকার সবাইকে ফোন করছেন, আমাকে ফোন করছেন, লিপি তুমি আসো, পারিজাত নাই, পারিজাত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা। সবাইকে ফোন করে করে বলছেন কিভাবে কান্না কাটি নাই, সুখকে কিভাবে বুকে ধারণ করা, নিজে পাথর হয়ে সুখকে ধারণ করা। এই মানুষগুলো আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে দুলালদা। আমার দোহনকালের সমাজে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কথায় পারিজাতের সরকারের জীবনীটা আমি এনেছি, কিভাবে সে মারা গেল এবং তার একটা মাত্র ছেলে, বিয়ে করাবেন, বউ দেখতেছেন, সেই সময় ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তো এই দুলাল সরকার থেকে আমি সুখকে, আমরা আজকে বাংলাদেশ সুখে স্তব্ধ, সুখ থেকে আমাদের সুখটাকে শক্তিতে রূপান্তর করতে হবে। আনিসুজ্জামানের ছোট মেয়ের বয়স 32 বছর কি 35 বছর, সুচিতা ওইরকম নাম। সে আর তার হাজবেন্ড তার 2টা বাচ্চা নিয়ে ব্যাংককে যাচ্ছে বেড়াতে।
প্লেনের ভিতরে তার বর হার্ট অ্যাটাকে মারা গেল। মাত্র 32 বছরের মেয়ে, আনিসুজ্জামানের ছোট মেয়ের জামাই। সেদিনও আমি ওনার বাসায় গিয়েছি, ঢাকা থেকে দৌড়ায় ছুটে চলে গেছি। ঘর ভর্তি মানুষ, আনিসুজ্জামান সবাইকে বসাচ্ছেন, কথা বলছেন, নর্মাল একজন মানুষ। এবং ওই দিন বিকালে, সম্ভবত বিকালবেলা রেজওয়ানা চৌধুরীর সুর তীর্থ যে একটা প্রোগ্রাম, ওখানে একটা অনুষ্ঠান ছিল এবং ওনার গড়ে সব মানুষ ওনাকে সান্ত্বনা দিতে গেছে। আনিসুজ্জামানের মেয়ের জামাই প্লেনের ভিতরে মারা গিয়েছে, ডেড বডি এখনো আসেনি। মেয়ের কি অবস্থা, দুইটা বাচ্চার কি অবস্থা, কিন্তু উনি সবার সাথে কথা বলছে, বসে সবার সাথে সবাইকে যার যার মতো করে কথা বলছে। সবাই গেছে ওনাকে দেখতে আনিসুজ্জামানের বাসায়, আমি গিয়েছি, আমার সাথে কথা বলছে, আমি ওনার পাশে বসেছি। আর কি করব। সেই দিন বিকালবেলা উনি রেজওয়ানার চৌধুরী বন্যার একটা অনুষ্ঠানে আবার উনি অতিথি হয়ে আসছেন। দেখেন, মেয়ের হাজবেন্ড মারা গেছে, 32 বছরের একটা মেয়ে, সেই সুখ, উনি সুখকে শক্তি করে উনি কাজ করছেন। আজকে আমি এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমরা সবাই যদি সুখকে শক্তি করে আমরা না দাঁড়াতে পারি, আমরা না টিকতে পারি, তাহলে তো আমাদের কিছুই হবে না। আমাদের সুখকে শক্তিতে রূপান্তর করতে হবে। আমার লাইফটা আমি উৎসর্গ করলাম নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ হাবিবুর রহমানকে, যাকে আমি খুব কাছ থেকে দেখেছি, একদিন খুব কাছে বসে গল্প করেছি, আর আরেকদিন অনুষ্ঠানে তিনি আমাকে স্মারকগ্রন্থের লেখাটা দিয়েছিলেন। আমি রবীন্দ্রনাথের একটা কবিতায় যাচ্ছি। রবীন্দ্রনাথ কি বলে গিয়েছেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যতীত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন জুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লবিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শক্তি যেন রয়, আমার বার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়, আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শক্তি যেন রয়, নম্র শিরে সুখের দিনে তোমার মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, তোমাকে আমি যেন সংশয় না করি, তুমি আমাকে রক্ষা করো, এটা আমি চাই না। বিপদকে যেন আমি দুঃখ তাপে ব্যতীত চিত্তে তুমি সান্ত্বনা দিতে হবে না, দুঃখকে যেন আমরা জয় করতে পারি। সেই শৈশবের পাঠ করা, ছোটবেলায় পড়তে পড়তে বড় হয়েছি, সেইগুলাকে সারা জীবন আমি মেনে চলেছি, আমি ধারণ করেছি। আজকেও আমি এই সময়টাতে আমি সেইগুলা নিয়ে, সুরজিৎ অনিতা দেখছে, তন্ময়ী দত্ত দেখছে, জীবন চক্রবর্তী দেখছে, আজকেও যেন এই দিনে আমরা যেন বিপদে আমাদেরকে রক্ষা করো, বিধাতার কাছে এই প্রার্থনা না, বিধাতা আমরা বিপদটাকে যেন ফেস করতে পারি। কিছু সৃষ্টি আমার হয়েছে, বরফ চাদর থেকে আমি একটা সৃষ্টি পাঠ করছি, কিছু কবিতা আমার প্রার্থনা দেখলাম পরে প্রকাশ হওয়ার পরে, সেখান থেকে প্রথম আমি প্রার্থনাটা আমার নিজের সৃষ্টি প্রার্থনা, যে আমি কিভাবে সেই 2014 সালে আমার যাপিত জীবনের দিনগুলোতে আমি কিভাবে শক্তি চেয়েছিলাম। প্রার্থনা, সৃষ্টি পাঠ কল্যাণী দেবচৌধুরী। গগনের একটুকু কৃষ্ণ কালো মেঘ এনে দাও প্রিয়, সাদা চন্দন নয় রক্ত চন্দনের তিলক একে কপালে, চাঁদের কলঙ্ক থেকে কালিমায় কপাল লেপটে দাও, সূর্যের একটুকু অগ্নি বৃষ্টি বর্ষণে প্রশান্তি দাও, ত্রিবেণী সঙ্গম তোমার চড়া বক্ষে আমায় স্থান দাও, পাহাড় তোমার মৌনতার মতো আমায় স্থির দাও, হে পুলকের জ্যোতি আলোয় উদ্ভাসিত করো, আকাশ তোমার বিশাল প্রান্তরে ঘুমাতে দাও, ঘুম ঘুম নিদ্রা দেবীর কোলে চিরশীতল হিম দাও, হাসি বাসি ওই শুনো কৃষ্ণ মেঘ ভুবনজয়ী হাসি মুখ, ম্লান করেছে তোমার জগৎ কালো করে ঢাকা কালো বৃষ্টি, গগনের একটুকু কৃষ্ণ কালো মেঘ এনে দাও প্রিয়, সাদা চন্দন নয় রক্ত চন্দনের তিলকে একে কপালে, আকাশ থেকে আমাকে কালো মেঘ এনে দাও, আমাকে সাদা চন্দন দিও না, ওটা পলাইট, ওইটা শুভ্র, আমাকে রক্ত চন্দন আমার কপালে রাস্তা দাও রক্ত চন্দন দিয়ে, চাঁদের কলঙ্ক থেকে আমাকে চাঁদের গুণগান আমাকে এনে দিতে হবে না, চাঁদের কলঙ্কের কালিমার মাটি আমার কপালে লেপটে দাও, সূর্যকে বলেছি যে সূর্য তো আপনারা জানেন, সূর্য দেবতা হিন্দু মাইথোলজিতে, সূর্যকে বলেছি যে তুমি আমাকে অগ্নি বৃষ্টি দাও। গ্রিক মাইথোলজিতে কিন্তু সূর্যকে অ্যাপোলো বলা হয়। টাইটান দৈত্য কিছু দেবদেবী গ্রিক সৃষ্টি করেছিল, সেখান থেকে সূর্য একজন দেবতা, এবং জিউস তাদের সবচেয়ে বড় দেবতা হইল জিউসের স্ত্রী হইল হেরা, আর অ্যাপোলো হইল সূর্য দেবতা, লেটনার পুত্র।
অ্যাপোলো, সেই সূর্য দেবতা, এটা গ্রিক মাইথোলজিতে। আমাদের তো সূর্যদেব আছেনই, তো সূর্যদেবকে বলছি যে আমাকে অগ্নিবৃষ্টি, তোমার বর্ষণে তোমার অগ্নিবৃষ্টি আমাকে দাও, শীতল বৃষ্টি না, তুমি আমাকে আগুন দিয়ে আমাকে আরো আঘাত দাও, কত আঘাতে আমি আঘাতে আঘাতে আরো আমি হাঁটতে পারি। আর ত্রিবেণী সঙ্গম তো আপনারা জানেন, উত্তরপ্রদেশ ভারতে প্রয়াগে 3টি নদীর মিলন স্থান, এবং মানুষের শরীরেও একটা ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী আছে। ত্রিবেণী মানুষের শরীরেও 3টা জায়গার মিলন আছে, গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর মিলন, এটা হলো ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম, তোমার চড়া বক্ষে আমায় স্থান দাও, পাহাড় তোমার মৌনতার মতো আমায় স্থির দাও। হে বুলক, পাহাড়কে বলছি যে তোমার মৌনতা, এত বড় বড় পৃথিবীতে বিশাল বিশাল পাহাড়, তোমাদের মৌনতার মতো আমায় স্থির দাও। সেখান থেকে মানুষ একটা সময় স্থিত হয়ে যায়। কষ্ট সহ্য করা, সুখ সহ্য করা, বিপদকে ওভারকাম করা, প্রত্যেকের কাছে আমরা শক্তি চেয়েছি। আমি আজকে না, এটা খুব প্রাসঙ্গিক একটা কবিতা বলে এই কবিতাটা, আমার সৃষ্টিটা আজকে পাঠ করলাম। কৃষ্ণ মেঘ ভুবনজয়ী হাসিমুখ ম্লান করেছি তোমার, জগৎ কালো করে ঢাকা কালো বৃষ্টি। বলছি যে তোমার কালো বৃষ্টি জগৎকে কালো করে রাখছে, এটা থেকে আমরা ওভারকাম করব। মানুষের ইনার এক্সিস্টেন্সে মানুষের অনেকের সাথে কথা বলে, আমরা যারা লিখি আমরা কিন্তু একটা অবচেতন মনে আরেকজনকে সাথে নিয়ে হাঁটি, এটা আমি আগেও বারবার বলেছি। ছবি দাশগুপ্তা দেখছেন দিদিভাই, শুকুর আলী মল্লিক দেখছেন হুগলি থেকে, শ্যামলী দাস, ধন্যবাদ দিদি। হ্যাঁ, সবার নাম বলবো। আচ্ছা, স্বপ্নপুরুষ আমার একটা সৃষ্টি, ওই রকমই শক্তি চেয়েছি আমি। কে তুমি হে বায়বীয় অলৌকিক স্বপ্ন, স্পর্শ নেই অনুভব শিহরণ জাগরণ, পুলকিত চিত্ত হে অরূপ রতন, দৌড়লে হাতটি শক্ত করে অসময়ে হে পতি। ঠিক যেভাবে জন্মদাতা ধরেছেন শৈশবে, তুমি মানুষ শুদ্ধ পুরুষ, তুমি প্রিয় হে সুন্দর, তোমাতে নৈবেদ্য সাজাই সমর্পিয়ে হৃদয়, নিংড়ানো না বলা কথা, তুমি বিস্ময় নিপতি, ক্ষমাশীল দেবতা, তুমি দম্ভ অহংকার হে আলোকিত পতি, নয়নে আলো তব ঝলমল, দেখো বিস্ময় খাটি। তাই তো সেদিন পৃথিবী ছিল সুন্দর জগৎপতি, সব অলংকার আজ হারিয়েছে অসুরেরা নিয়েছে চাটি। একটা সময় চিন্তা করতে করতে আমরা স্থিত হয়ে যাই যে না, আমার আর পিছুটার নাই, আমি কাজ করব, আমি এখানে দাঁড়ায় থেকে আমার কাজ সমাধান করতে হবে, অনেক কাজ পড়ে আছে জগৎ সংসারে আমার জন্য। সেখান থেকে আমার এই সৃষ্টিটা, যে যখন কেউ এসে হাত ধরে বা আমার মনের মধ্যে যখন এই শান্তিটা পাই, ওই শান্তিটা পাওয়াই হাত ধরা। আমি একটা বিমূর্ত চেতনা নিয়ে হাঁটছি, একটা মানুষ আমার সাথে আছে বিমূর্ত, তখনই আমি বলছি যে আমার পিতা জন্মদাতা যেভাবে শৈশবে হাতটা ধরেছিলেন, ঠিক সেইভাবে এসে হাতটা ধরলেন। কিন্তু আজকাল এই প্রতিকূল অস্তিত্ব লড়াই করে কয়টা মেয়ের হাত কে ধরতে পারে? আজকাল কি কোনো মেয়ের হাত ধরতে আসে, বা কোনো পুরুষরাও প্রতারিত হচ্ছে, নারীরাও প্রতারিত হচ্ছে। তখনই আবার আমি বলেছি, নয়নে আলো তব দেখো বিশ্বময় খাটি, তোমার নয়নে আলো আছে, তুমি পুরো পৃথিবীকে আলোকিত দেখো। তাই তো সেদিন পৃথিবী ছিল সুন্দর, সেদিন পৃথিবীটা মনে হয় সেদিন সেই জন্য সুন্দর ছিল। জগৎপতি সব অলংকার আজ হারিয়েছে অসুরেরা নিয়েছে চাটি, সব অলংকার আজ হারিয়েছে অসুরেরা নিয়েছে চাটি। স্বপ্নপুরুষ। তারপরে যাচ্ছি সূচিতে, সূচিতে যাচ্ছি। সূচি আমার আরেকটা সৃষ্টিও পাঠ, কল্যাণী দেব চৌধুরী সূচি। সূচি তো আমি শক্তি চেয়েছি সবসময়, যাপিত জীবনের এই বিভিন্ন ক্রান্তি লগ্নে সূচিতেও আমি শক্তি চেয়ে এই সৃষ্টিটা আমি করেছি। চন্দনের আলপনায় সাজাবো প্রিয়র সাজ, রক্তচন্দনের বিচি গাঁথবো মালা, উদাসী হাওয়া মন আনমনা আজ। রক্তচন্দনের বিচি আসছে এখানে, মন আনমনা আজ। প্রলয় নাচন নাচিবে প্রিয় উষসী রাঙিনা মাঝে, রুদ্রাক্ষের মালায় হে অগ্নি বরিব শোভা মাঝে। পৃথার মতো মরিব না লাজে, চাইব বর গরদের আঁচলে ডাকিব আকি হে পরমেশ্বর। বাম হাতে বরণ ডালা, ডান হাতে বাজবে ঘণ্টা, উপচে পড়া নয়নের জলে শান্ত করিব হে বিধাতা। কত সাধনায় প্রিয় আজ আমার আঙিনায়, আজিকার প্রবাদ সময় তাই তো স্বপ্নময়। ধর্মপুত্র পাবো হে ধর্মরাজ, তোমায় মিলন সুখে, দৈন্য জীবন বক্ষ পাত উদাসী চুক চাহে বরসা চুকে। চন্দনের আলপনায় সাজাবো প্রিয়র সাজ, রক্তচন্দনের বিচি গাঁথবো মালা, উদাসী হাওয়া মন আনমনা আজ। কোনো একটা সময় কোনো একটা সাহিত্য জগতের বন্ধু আমাকে 10টা রক্তচন্দনের বিচি উপহার দিয়েছিল। তো আমি কোনোদিন এর আগে রক্তচন্দনের বিচি দেখি নেই, তো আমার খুব ভালো লাগছিল, দীর্ঘদিন আমি রেখেছি। তো 2011 সালে পাথরঘাটা মহিলা কলেজের প্রিন্সিপাল প্রকৃতি চক্রবর্তী, সিলেটের বউ উনি, দিদি আমাকে অনেক খুঁজেছিলেন তার কলেজে জয়েন করার জন্য ইংরেজি টিচার হিসেবে, তখন আমাকে পাননি। তো দিদি তো সাহিত্য জগতের মানুষ, বাংলার গবেষক, সম্ভবত ভারত থেকে ডক্টরেট করে আসছেন, পাথরঘাটা মহিলা কলেজের প্রিন্সিপাল। তো দিদিকে নিয়ে দিদি বাবার একটা বইয়ে স্মারকগ্রন্থে একটা লিখা দিয়েছেন, এবং দিদিকে বললাম যে দিদি আমার পাণ্ডুলিপিটা চুম্বনের আর্দ্রতা ওয়াটার কালার, আপনি আমাকে এটার মুখবন্ধ লিখে দেন।
তো উনি 1 সপ্তাহ রাখলেন, বাবার বইয়ে লেখা দিলেন, কিন্তু আমাকে এই বইটা দেখে আমি বললাম এটা আনিসুজ্জামানকে উৎসর্গ করছি। সবকিছু মিলাই তিনি বললেন যে সবকিছু মিলাই তিনি বললেন যে না, আমি এটা ক্ষমতা নাই আমার। এখন অব্দি দেখছি আমি চক্রবর্তী সিলেটের বই, তিনি বললেন যে এটার ক্ষমতা আমার নেই। তো আমি নিয়ে আসলাম পরে আমি মুখোমুখি লিখেছি, সাহস পাচ্ছি না, আমি বললাম, কেন দেবো? আপনি মুখোমুখি কেন বলে? তো এই 15টা মহিলা কলেজে কিন্তু লিখেছি, আসতে সময় অনেকগুলা রক্তচন্দনের বিচি আছে, তো অনেকগুলো বিচি আমি তুলে নিয়ে এসেছি। রক্তচন্দনের বিচি আমার সেখানেই প্রিয়, ওই জন্য এখানে আসছে আমার শক্তির কাছে, এটা আমার শক্তি। আমি দীর্ঘদিন এই রক্তচন্দনের বিচিগুলো আমি রেখেছি, এখনো আছে। তো চন্দনের আলপনায় সাজাবো প্রিয়র সাজ, রক্তচন্দনের বিচি গাঁথবো মালা, উদাসী হাওয়া মন আনমনা আজ, প্রলয়ে নাচন নাচিবে প্রিয় উষসী রাগিনী আওয়াজ। উষসী মানে উষা দেবী, সূর্য দেবতার স্ত্রী। উষসীর আঙিনা মাঝে রুদ্রাক্ষের মালায় হে অগ্নি পরিব সভা মাঝে। আমি সূর্যদেবকে এখানে সূর্যের কাছে শক্তি চেয়েছি, রুদ্রাক্ষের মালা দিয়ে তোমাকে আমি সবার মাঝে বরণ করিব, পৃথার মতো মরিব না লাজে, চাইব তোমার কাছে বর। পৃথা হইল মহাভারতের পৃথা, মনস্বী কুন্তী, কুন্তী যে দুর্বাসার বরে অভিকর্ষণ মন্ত্র দ্বারা তিনি অভিকর্ষণ মন্ত্র পেয়েছিলেন। কুন্তিভুজের কন্যা কুন্তী, বাল্য চতুর্দশী কুন্তী। দুর্বাসা মুনি আসলেন, খুব মেজাজি একজন মুনি। তো কুন্তির বাবা বললেন যে ইয়ে করো, তুমি সেবা শুশ্রূষা করো দুর্বাসা মুনির। তো কুন্তী দুর্বাসা মুনি ধ্যানে দেখলেন যে কুন্তী কোনোদিন মা হতে পারবেন না। তো তখনই তিনি একটা অভিকর্ষণ মন্ত্র কুন্তিকে দিয়ে গিয়েছিলেন যে তুমি এই মন্ত্রটা রাখো, সময়ে প্রয়োগ করো। তো কুন্তী তো ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, সে দুর্বাসা মুনি যাওয়ার পরে সে সাগর পাড়ে, নদীর পাড়ে স্নান করতে গিয়ে সেই স্নান করেই সে এই মন্ত্রটা তার মনের মধ্যে চলে আসছে। বাচ্চা মেয়ে, কুমারী মাতা যে মেরির মতো। তো অভিকর্ষণ মন্ত্রটা বলা মাত্র সূর্যদেব এসে হাজির। তখনই জন্ম হলো মহাবীর কর্ণ, যাকে তিনি মাটির পাত্রে না পদ্ম পাতায় বাসিয়ে দিয়েছিলেন। এবং ওই পারে সুতপুত্র রাধা, সুত পরিবারের রাধা এবং অধীরথ স্নান করছিল। তারা এত ফুটফুটে একটা রাজ শিশুকে দেখে তারা বাসায় নিয়ে তাদের পালছিল। তো কুন্তী সূর্যের ঔরসজাত সন্তান কর্ণ, কিন্তু এটা তো পরিচিত হলো জগতের সুতপুত্র। ওখানে দ্রৌপদী স্বয়ংবর সবাই বলেছিলেন যে, চিৎকার করে সবাই বলছিল যে, সবাই ভাবছিল যে দ্রৌপদী কর্ণের গলায় মালা দিবেন, কিন্তু দ্রৌপদী কিন্তু মালাটা চিৎকার করে বলেছিলেন যে না, আমি সুতপুত্রকে বিবাহ করব না, আমি নিচু জাতের ছেলেকে বিবাহ করব না। কিন্তু কর্ণ তো সূর্যদেবের সন্তান, কুন্তির সাথে মিলন হয়েছিল এবং পরে কর্ণের সাথেই কুন্তির পঞ্চপাণ্ডবের যুদ্ধ হলো। কুন্তী এমন মা, এত কষ্টের একজন মহিষী নারী যে তার 5টা ছেলে, মাদ্রির নকুল সহদেব মাদ্রির ছেলে। অভিকর্ষণ মন্ত্রটা কিন্তু পাণ্ডুর অনুরোধে তার দ্বিতীয় স্ত্রী মাদ্রিকে দিয়েছিলেন কুন্তী, এবং ওখান থেকে নকুল সহদেবের জন্ম হয়েছিল। তো যুধিষ্ঠির হয়েছিলেন ধর্মরাজ থেকে, আর ইন্দ্র থেকে হয়েছিলেন অর্জুন, আর ওইরকম পবনদেব থেকে হয়েছিলেন ভীম, আর সূর্যদেব থেকে কর্ণ তো বিয়ের আগের সন্তান। তো বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং আমি যদি বলি, আমাকে অনেকে প্রশ্ন করে, আমি কিছু বলতে পারি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হইল এখনো মহাভারত। কিন্তু দুঃখজনক হইল সত্য যে বাংলাদেশের কবি সাহিত্যিকরা বা অনেকেই দেখেছি ভারতবর্ষ কিন্তু এগুলোর ব্যবহার করেন না। মহাভারত রামায়ণের বাংলাদেশে তো একেবারেই বলবো অনেক অনেক কম, শূন্য, যাকে বলে জিরো। আমি অনেক কবি সাহিত্যিককে দেখেছি যে এগুলোর ব্যবহার নাই, এগুলো পড়তেই চান না। এবং ধর্মীয় প্রেক্ষাপটে এই বইগুলোকে দেখা হয়, এগুলো যে বিশাল একটা মহাকাব্য, এবং এখনো কত 1700 না 1900 না 1800 ক্যারেক্টার, 1400, ওইরকম 2000 ক্যারেক্টার আছে মহাভারতে। তো এখনো কিন্তু এই পশ্চিম বাংলায় কিছুটা হলেও পূর্ব বাংলায় কিন্তু এখনো এগুলাকে ধর্মীয় দৃষ্টিতে দেখা হয়। এগুলা মানে সনাতনী বই, এগুলো হিন্দুদের বই, এগুলো যে একটা এপিক, সেই জায়গায় কিন্তু মনস্বী জগৎ সাহিত্যিকদের একদম শূন্য, জিরো। তারা ওইগুলা ব্যবহারই করেন না, পড়েনও না, এবং এগুলো ধর্মীয় দৃষ্টিতে দেখা হয়। সেই জায়গায় সাহিত্যের গভীরতা। আমি শুধু ছন্দ আর রাইম নিয়ে নাড়লে হবে? ছন্দ আর রাইম নিয়ে আমার লেখার মধ্যে যদি আমি যদি হালকা সবকিছু অবতারণা করে, তাহলে তো লেখাটা গ্রহণযোগ্যতা পায় না। গ্রহণযোগ্যতা পাক না পাক সেটা আমার বড় না। আমি কি দেখবো না আমার লেখা কে ভালোবাসছে, কে ভালোবাসে, আমার দরকার নেই। আমার একটা নিজের একটা আত্মতৃপ্তি আছে। তো আমি যদি মহাভারত, রামায়ণ, ওমারের ইলিয়াস, ওডিসিকে অস্বীকার করে, আমি যদি এই যে গ্রিকদের দেবী, এই যে
বললাম আমি সূর্য দেবতা এবং ওখানে অ্যাপোলো গ্রিকের দেব, এগুলো যদি অস্বীকার করি আমি, তাহলে তো আমি নিজে আত্মপ্রবঞ্চক। আমি প্রবঞ্চনার মধ্যে আমি সাহিত্য জগতে বিচরণ করছি না, আমি প্রবঞ্চক হয়ে সাহিত্য জগতে বিচরণ করতে চাই না। আমার বাবা সবসময় ছোটবেলায় বলতেন যে নেপোলিয়ান বলেছিলেন, জ্ঞান সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমি একটি ছোট নুড়ি নিয়ে আমি খেলা করছি। আমি আমি কিচ্ছু জানি না, আমি একটা ছোট নুড়ি নিয়ে খেলা করছি, কিন্তু আমার এই নুড়িটা, এই নুড়িটাতেও আমার আত্মতৃপ্তি থাকতে হবে। আমি নিজকে প্রবঞ্চনা করে আমি অনেক বড় মাপের সাহিত্যিক হয়ে যাব না, আমি সেই জায়গায় আমি থাকতে চাই না। ঈশ্বর যেন সেই দৃষ্টতা আমাকে কোনোদিন আমাকে না দেন। তো বলছি পৃথা কিন্তু কুন্তির আরেকটা নাম পৃথা। এবং দুর্বাসা মুনি জানছিলেন যে মানব সন্তান দ্বারা পাণ্ডু যখন বিয়ে করলেন কুন্তিকে, তখন কিন্তু তিনি কুন্তি আর মাদ্রি দুই সতীন ছিলেন। মাদ্রির সাথে যখন তিনি করতে গিয়ে সহবাস করতে গিয়ে তিনি কিন্তু তার অক্ষম হয়ে গেলেন, তখন কিন্তু মাদ্রি এবং কুন্তি কেউই সন্তান আর জীবনে ধারণ করতে পারবেন না, তাদের স্বামী অক্ষম। সেখান থেকে পাণ্ডুর অনুরোধে মাদ্রিকেও কিন্তু এই অভিকর্ষণ মন্ত্রটা কুন্তি দিয়েছিলেন, এবং মাদ্রির নকুল সহদেব দুইজন জন্ম হয়েছিল মাদ্রির গর্ভে। এবং পাণ্ডু রাজা মারা যাওয়ার সময় মাদ্রি কিন্তু সহমরণে চলে গিয়েছিলেন। শেষে এই মনস্বী দুঃখী কুন্তি তার বিয়ের আগের সন্তান তিনি বাসিয়ে দিয়েছেন এবং মাদ্রি সহমরণে চলে গিয়েছেন স্বামীর সাথে। এই 5টা সন্তান, এই যে আমরা মহাভারতের যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এগুলো মাদ্রির 2 সন্তান আর কুন্তির 3 সন্তান। এই 5টা সন্তানকে নিয়ে মহাভারত। অন্যদিকে ধৃতরাষ্ট্র আর গান্ধারীর শতপুত্র। তো সেই জায়গাটাতেই মহাভারতের সৃষ্টি। এবং সেই যে ওদিকে মহাভারতে কিন্তু একটা নারী দ্রৌপদী এবং ভূমি সম্পত্তি, মহাভারতে কিন্তু 2টা ঘটনাকে কেন্দ্র করে মহাভারত। একটা হলো ভূমি যে বিতাড়িত হওয়া, তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা, এবং কুন্তির 12 বছর 1 বছর অজ্ঞাতবাস, 12 বছর বনবাস, তারপরে কুন্তি তার পুত্রদেরকে মেরে ফেলার জন্য আগুন গড় জ্বালায় দেওয়া, এগুলা কিন্তু তখনও ছিল, এখনো আছে এই সহিংসতাগুলা। সেখান থেকে কিন্তু মহাভারত। তো মহাভারত দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ তো মহাভারতের সাহিত্য জগতে চর্চা নাই, 0, শূন্য, একদম শূন্য বললেই চলে। আজকে আমি বলতে চাই না এই কথাগুলো, কিন্তু আজকে আমি বলছি যে আমি যাদেরকে নিয়ে চলি, আমার আশেপাশে যত সাহিত্যিক আছেন, যাদের লেখা, সবাই বলেন লেখা পড়েন। কি পড়বো? সাহিত্যের যদি গভীরতা না থাকে, সাহিত্য এগুলো পড়তে তো ইচ্ছে করে না। কি পড়বো আমি? আমাকে আজকে আবার শ্রদ্ধার সাথে শওকত ওসমানের নাম নিতে হয়। তিনি আমাকে বলছিলেন, তিনি লাইনে লাইনে মহাভারত জানতেন, রামায়ণ জানতেন, আর আমার সাথে উনি তার এই জায়গায় এত বড় একজন বরেণ্য একজন গীতকার, এই জায়গায় তার সাথে আমার মনের মিল। তিনি আমাকে এত শ্রদ্ধা করতেন, এত বুঝতেন যে আমাকে বলতেন যে তুমি এগুলা কার জন্য লিখো, কিসের জন্য লিখো, কে তোমার এগুলা পড়বে? আমি বলছি কেউ পড়ুক না পড়ুক, কেউ বুঝবে। কেউ যদি জানতে চায় আমি তাকে বুঝাই দিব, কেউ যদি বলে আমার আত্মতৃপ্তি আছে, আমার আত্মতৃপ্তির জন্য আমি লিখি। কিন্তু বাংলাদেশের সাহিত্য জগতে ওই যে মহাভারতের চর্চা, রামায়ণের চর্চা, হোমারের ইলিয়াসের চর্চা, ওডিসির চর্চা, এগুলো একদম শূন্য। গ্রিক সভ্যতার চর্চা, মিশরীয় সভ্যতার চর্চা, এগুলো শূন্য, কিছু নাই, 0। এমনি কলম হাতে নিয়ে কালি নিয়ে আমরা লিখে ফেলতেছি। আমরা সাহিত্যিক, অনেক বড় বড় সাহিত্যিক, আমরা অনেক বড়। তো সেই জায়গায় যেন আমি যেন না যাই, বিধাতার কাছে আমি সেটাই চাওয়া। পিতার মতো মরিব না লাজে চাইব বর, গরদের আঁচলে ডাকিব আকি হে পরমেশ্বর। বাম হাতে বরণ ডালা, ডান হাতে বাজবে ঘণ্টা, উপচে পড়া নয়নের জলে শান্ত করিব হে বিধাতা। কত সাধনায় প্রিয় আজ আমার আঙিনায়, আজিকার প্রভাত সময় তাই তো স্বপ্নময়। এরপরে আমি পেয়ে গিয়েছি, আমি সূর্যদেবকে আরাধনা করেছি, সূর্যদেবকে আমি বলছি আমি পেয়ে গিয়েছি। ধর্মপুত্র পাবো হে ধর্মরাজ, তোমায় মিলন সুখে। আবার সূর্যদেবকে আরাধনা করে আমি ধর্মরাজের কাছে চলে গিয়েছি। আমার শক্তিটা আমি কিভাবে তাদের থেকে নিচ্ছি, এগুলো কিন্তু আমার কলমে আসছে, আমি সেই সময় আমার আসছিল। আমি বলছি যে কুন্তির মতো আমি যুধিষ্ঠির পাবো, ধর্মপুত্র পাবো হে ধর্মরাজ, তোমায় মিলন সুখে। দৈন্য জীবন বক্ষে পাতো, উদাসী চুক চাহে বরসা চুকে। আমার বুকে তুমি পাতো তোমার শয্যা, আমার উদাসী চুক তোমার চোখে ভরসা চায়, আশ্রয় চায়, শক্তি চায়। সেখান থেকে আমার এই সূচি কবিতাটা বরফ চাদরে, আজকে পুরো বইটি আমার বরফ চাদর নিয়ে 5টা কবিতা নিয়ে আসছি। আচ্ছা, অজিত নন্দী, সঙ্গীতা সাহা, জলরাশিও লোমকূপ, একটা সৃষ্টি আমার জলরাশিও লোমকূপ। জলরাশিও লোমকূপ, আমি যে মাবরা যে সাগরের কাছে যাই, অনেক সময় মাধ্যাকর্ষণ শক্তি, একটা মহাকালের সাথে যেটা সংযোগ, আমরা রিল্যাক্সের জন্য যাই ক্লান্ত হয়ে, সেখানে গিয়ে যে আমরা ভিজি, হাতের লোম বাসে, পায়ের লোম বাসে, সেখান থেকে আমার এই সৃষ্টিটা সাগরের কাছে আমি শক্তি চেয়েছি, শক্তির কাছে আমি শক্তি চেয়েছি আমার দুঃসময়ে।
জলরাশি অলঙ্কুপ, সৃষ্টি ও পাঠ কল্যাণ দেব চৌধুরী। জলরাশির বিশাল উর্মিতে ছড়া অলঙ্কুপ, চাঁদের সোনারূপা ঝিকিমিকি আলো মিলাও মনোপ্রাণ। স্নিগ্ধ বাতাস, লাল চাঁদ, সাগরবক্ষের হে বিরাট পাথর, দৈন্য হোক মাধ্যাকর্ষণ শক্তি, স্পর্শে তব প্রাণ। বন্ধুর কাঁধে রাখো মাথা, স্নিগ্ধ দীর্ঘশ্বাস শীতল করো বিশাল সমুদ্রের বুক। তাকাও প্রতীক, ক্লান্তকায় দেহে বাসাও কষ্ট, কলা গাছের ফুলের বেলাতে সুখের শস্য তেলার সন্তার প্রদীপ। জলরাশির ওই বিশাল উর্মিতে ছড়া অলঙ্কুপ, না পাওয়ার শূন্যতা দংশিবে না কোনো কালে হে প্রতীক। উঠো ক্লান্ত কবি, বয়ে চলে ফুরফুরে মনোপ্রাণ। তাকাও পিছনে, দুহাতে কাজগুলো আছড়ে পড়ে মিনতি মাগে তোমার পায়ে প্রতীক্ষায়। সমুদ্রের তরঙ্গে হে বিহঙ্গ ছড়া অলঙ্কুপ, ঝিকিমিকি জলে মিলাও মনোপ্রাণ। জলরাশির ওই বিশাল উর্মিতে ছড়া অলঙ্কুপ, চাঁদের সোনারূপা আলো, ঝিকিমিকি জলে মিলাও মনোপ্রাণ। সমুদ্রের কাছে আমরা যাই, গিয়ে হালকা হয়ে যাই, কিন্তু আমরা সমুদ্রের জাপটি করি, পানিতে ডুবি বাসি, আমাদের সাথে আমাদের শরীরের পায়ের লোমকূপ গুলা দাঁড়ায় যায়, যেন সব সমর্পিত সমুদ্রের কাছে। বলাকা পাখি উঠে পানিতে একটু পানি নিয়ে আবার আকাশে উঠে যাচ্ছে। তো সেখানেই বলছি যে যে চাঁদের সোনারূপা, সমুদ্রের পানিতে আকাশের চাঁদের ঝিকঝিক করে রাতে, চাঁদের সোনারূপা আলো ঝিকমিক জলে মিলাও মনোপ্রাণ। স্নিগ্ধ বাতাস, লাল চাঁদ, সাগর পক্ষের বিরাট পাথর, দৈন্য মাধ্যাকর্ষণ শক্তি, স্পর্শে তব প্রাণ। ডাউকে গিয়েছিলাম, শিলং চেরাপুঞ্জি, ওখানে মাসপারাম কেপ থেকে সব দেখে আসছি। বিশাল বিশাল পাথর শিলং, যেখানে শিলং পাথর, শিলং পাহাড়ের বর্ণনা কিন্তু শেষের কবিতায় আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সেখানে কিন্তু আমি গিয়েছি, আমি দেখে এসেছি শিলং পাহাড়, এবং আমি দুঃসাহস করেছি আমার 3টা বাচ্চাকে নিয়ে। আমি চেরাপুঞ্জি 6000-7000 ফিট উঁচুতে দুধের বাচ্চা নিয়ে আমি চলে গেছি। আমার ভাই বলে মানুষ সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, আর আমার বোন যায় চেরাপুঞ্জি। আমি এরকম টুরিস্ট ছিলাম, আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম, মা সাথে ছিলেন। তো 6000 ফিট উঁচুতে পাহাড় কেটে 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 ছোট ছোট রাস্তা করেছে। সেখানে চেরাপুঞ্জি থেকে অনেকগুলো স্পট দেখেছিলাম। এত বিশাল বিশাল কালো কালো পাথর দেখেছিলাম যে মনে হয়েছে যেন এটা পৃথিবীর সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, বিধাতার সৃষ্টি। এই পাথর কেউ নাড়াতে পারবে না, বিশাল বিশাল পাথর। এই পাথরের দেখার জন্য একটা স্পট। তো আমার সবসময় মনে হয় যে সমুদ্রের মাঝখানে মনে হয় এরকম একটা পাথর আছে, এবং সেই মাধ্যাকর্ষণের সাথে এই সংযোগটা আছে সেখান থেকেই আমার এই সৃষ্টিটা। পাথরের কাছে আমি শক্তি চাওয়া। আবার বলছি যে সমুদ্রের তরঙ্গে হে বিহঙ্গ ছড়া অলঙ্কুপ, ঝিকিমিকি জলে মিলাও মনোপ্রাণ। লিপি চৌধুরী ওয়াচিং, স্নিগ্ধা শাহ ওয়াচিং, তুহিন আহমেদ ওয়াচিং। আজকে জীবনদাকে বলেছি, আজকে শুধু জয়ন্তী দত্তকে বলেছি, যদুনন্দন কুণ্ডকে বলেছি, অনেককে, শাহানুরকে বলেছি। সবাই পরে দেখবে। তো রবীন্দ্রনাথের একটা গান আছে, দেখেন যে ইনার এক্সিস্টেন্সে থেকে মানুষকে কিভাবে স্পর্শ করা যায়। রবীন্দ্রনাথ বলেছেন, ওই শুনে যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মনোহরণ, বুঝি আমার মনোহরণ, আসে গোপনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। পাবার আগে কিসের আভাস পাই, চোখের জলে বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই, মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, যারে জানি স্বপনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। ফুলের মালা গলে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ উঠে বাজি, দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ উঠে বাজি, আশার হাওয়া লাগে, আশার হাওয়া লাগে,
ওই নিখিল গগনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। রোশনারা বাসীকে দেখতে পাচ্ছি, আমার ছোট বোন তুহিন আহমেদকে দেখতে পাচ্ছি, রোশনারা বাসী ওয়াচিং। আচ্ছা, রবীন্দ্রনাথ বলেছেন যে ওই শুনি যেন চরণধ্বনি রে, চরণধ্বনি শুনি, কার চরণধ্বনি শুনি? ইভিল স্পিরিট না, সেই জমিদার বাড়ির সেই চরণধ্বনি না, সেই জমিদার বাড়ির সেই নৃত্য, সেই বাইজির নাচ, বাইজির হাহাকার, বাইজিকে নির্যাতন, রাত জেগে রাজার সঙ্গীরা যে বাইজিদেরকে নির্যাতন করতো, সারা রাত বাইজিদেরকে টর্চার করতো, তাদেরকে দিয়ে নাচাতো গাওয়াতো, সেই বাইজি, তাদের দীর্ঘশ্বাস এখনো কিন্তু ভুতুরে বাড়ি, জমিদার বাড়িগুলো পড়ে আছে। অনেকেই বলে যে সেই জমিদার বাড়িতে সেই বাইজির নুপুরের ধ্বনি শুনি। রবীন্দ্রনাথ বলছেন যে ডিভাইন স্পিরিটের কথা বলছেন, তাই ইভিল স্পিরিটের কথা বলেন না। রবীন্দ্রনাথ বলেছেন যে ডিভাইন স্পিরিট, ওই শুনি যেন কার চরণধ্বনি রে, শুনি আপন মনে। মানুষের মধ্যে যদি সবসময় যদি আমরা নিজের মধ্যে একজন অস্তিত্বকে আমরা লালন করি, আমরা একটা ভিত তৈরি করি, মানুষ যখন তার স্বকীয়তা ভেদ করে আরেকটা স্তম্ভে গিয়ে দাঁড়ায়, তখনই সে এই ডিভাইন স্পিরিটের পদধ্বনি শুনতে পারে। সেখানেই কবি রবীন্দ্রনাথ পেরেছিলেন, কালজয়ী হয়ে আছেন সেই জন্য, অমর হয়ে আছেন সেই জন্য। তো ওই শুনি যেন চরণধ্বনি। আবার বলছেন যে মালার গন্ধ এলো যারে জানি স্বপনে, আমি ঘুমিয়ে আছি, আমার স্বপ্নে আমার পাশে কেউ নেই, আমি স্বপ্ন দেখছি, স্বপ্নে আমি মালার গন্ধ পাচ্ছি। এই যে নজরুল ইসলামের মোর ঘুমো গড়িয়ে এলো মনোহর, শিওরে বসি চুমি চুমি ছুমিল নয়ন, মোর বিকশিল আবেশে তনু, নিরুপম নিপসম, মোর ঘুমো গড়ে এলে মনোহর, নমো 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 নমো, শিওরে বসি চুপি চুপি ছুমিলে নয়ন, মোর বিকশিল আবেশে তনু, নিপসম নিরুপম মনোরম, মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিনু ডালি, দেবতা মোর দেবতা মোর, হায় নিলে না সে ফুল ছিচিবে ভুল, নিলে তুলি খোপাকুলি কুসুম ডুর, স্বপনে কি যে কয়েছি তাই গিয়েছ চলি, জাগিয়া কাঁদি ডাকি দেবতায়, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, মোর ঘুম ঘুরে এলে, মোর ঘুম ঘুরে এলে মনোহর, নমো 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 নমো। বলছে স্বপনে কি যে কয়েছি তাই গিয়েছ চলি, জাগিয়ে কাঁদি ডাকি দেবতায়, নিরুপম নিপসম। স্বপনের মধ্যে কিন্তু তিনি পেয়েছেন। রবীন্দ্রনাথ বলছেন মালার গন্ধ এলো যারে জানি স্বপনে, মালার গন্ধ আমি পেয়েছি স্বপনে, যাকে আমি পেয়েছি। স্বপনে কিন্তু আমরা পাই, নিজের মধ্যে আরেকটা সত্তা তৈরি করলে আমরা বাঁচতে পারি। আর যদি নিজের মধ্যে সত্তা আমরা তৈরি করতে না পারি, তাহলে ওই যে অনেক বৈশ্বিক চিন্তা, টাকা পয়সার চিন্তা, বাড়ি 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 বাড়ি, ফ্ল্যাট ফ্ল্যাট, টাকার চিন্তা আর হতাশা আর দীর্ঘশ্বাস আর টাকার মধ্যে সুখ। আজকে কিন্তু আমরা কিন্তু বিদেশে চিকিৎসা করতে যেতে পারছি না, কোনো মানুষ টাকা নিয়ে প্লেন দিয়ে দেশের বাইরে চিকিৎসা করতে যেতে পারছে না। আজকে টাকা পয়সা গুলাকে উইপুকার ডিবি মনে হচ্ছে। আমরা কথা বলতে পারছি, আধ্যাত্মিক সাধনায় একটা দিন পার করি বলে আজকে আপনাদের দুয়ারে আমি আসতে পারছি। আজকে এই যে মরগুমগুরে এলে মনোহর, এই 5-6 বছর 7 বছর 8 বছর থেকে আমি গানগুলো আমার ধারণ করে আমি বড় হয়েছি। সব সময় গাইতাম আমি, ইউনিভার্সিটিতে থাকতো আমি ক্যাফেটেরিয়ায় গিয়ে এই গানগুলো করতাম। আমার রুমমেটরা জানে, হাসে ওরা। বলতাম যে আমি ইউনিভার্সিটিতে পড়তে এই গানগুলো আমি কিভাবে আমি চর্চা করি, আমি তো সেই শৈশব থেকে এইগুলো চর্চা করি। তো এই গানটা আমি আজকে হঠাৎ করে গাইলাম যে মোর গুমগুরি এলে মনোহর, নমো 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 নমো, মোর বিকশিল আবেশে তনু, নিরুপম নিপসম নমো নমো, স্বপনে কি যে কয়েছি তাই গিয়েছে চলি, জাগিয়া কাঁদি ডাকি দেবতায়, হায় নিলে না সে ফুল চিচি ভেবুল, নিলে তুলি খোপাকুলি কুশ। আমি তোমাকে ফুল দিলাম, সেটা নিলে না, তুমি আমার খোপাটা খুলে আমার খোপার ফুলটা তুমি নিয়ে গেলে। নজরুল লিখেছেন। আর রবীন্দ্রনাথ বলেছেন যে মালার গন্ধ এলো যারে জানি স্বপনে। এই যে নিজের মধ্যে যদি আমরা বিকশিত না করতে পারি, তাহলে আমরা বাঁচতে পারবো না। শক্তি যদি আমরা ধারণ করতে না পারি, একটা সময় সংসার, পরিজন, সন্তান, যে সন্তানকে আঁকড়ে মনে হয় যেন একটা সন্তান না হইলে আমি বাঁচবো না, সন্তান মা ডাক সবচেয়ে বড় জিনিস, সেই সন্তানও একদিন তার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। স্বামী লুটেরা, সমাজে স্বামীরা লুটে নেয়, স্ত্রীরা অনেক লুটেরা হয়ে গেছে এখন।
কিন্তু আমি যদি আমার নিজের মধ্যে নিজের শক্তিকে ধারণ না করি তাহলে কিন্তু আমি বাঁচবো না। আমার শক্তি থেকে আমি আজকেই আপনাদের সামনে লাইভে আসার এই দুঃসাহসটা করি আমি, এবং লাইভে আসছি, এবং আমি আর এই কথাগুলো আমি বলছি। নজরুলের এই গানটা আমি আরেকদিন করব। আমি তো শিল্পী না, বাট এই কথাগুলো শুনলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। তো জলরাশি অলুমকুপ আমি পাঠ করলাম, আমার আরেকটা সৃষ্টি জলরাশি অলুমকুপ। সমুদ্রের তরঙ্গে হে বিয়ঙ্গ ছড়া অলুমকুপ, ঝিকিমিকি জলে মিলাও মনোপ্রাণ। ঝিকিমিকি জলে লই যে আকাশের চাঁদে সমুদ্রের পানি ঝিকঝিক করে। আমি যখন কক্সবাজার যাই সমুদ্র দেখা যায় মতো করে আমি আগে নিতাম, এখন তো আর যাওয়া হয় না, রুমটা নিতাম, এবং রাতে মধ্যরাতে আমি আমার বেলকনি থেকে বারান্দা থেকে সমুদ্রের গর্জন দেখতাম, সমুদ্রের পানি দেখতাম। সেন্ট মার্টিনে গিয়েছি, তখন আমি রাত ছিলাম সেন্ট মার্টিনে, 2বার গিয়েছি সেন্ট মার্টিন, রাত ছিলাম। যে সমুদ্রের পানিতে যে চাঁদের আলোয় যে ঝিকঝিক একটা রূপ, এটা আত্মস্থ করা, এটা খুব বেশি, মানে প্রতিটা জীবনটা মানেই উপলব্ধি, জীবনটা মানেই ওই প্রকার ডিভিনা, জীবনটা মানে ওই যে ইয়োগার বুগি। সুন্দর স্বামী বিবেকানন্দকে নিয়ে একজন অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেন, নামটা মনে করতে পারছি না। তো উনি বলছেন যে আমরা আসলে যোগাসন, একদিকে বলছেন যে স্বামী বিবেকানন্দ যোগাসন করো, ইয়োগা করো, আর আরেকদিকে এখন ইয়োগাটা হয়ে গেছে বুক বুক, মানে দুইটা শব্দ সমান্তরাল, একদিকে মানে ইয়োগা এখন মিলাই যাচ্ছে নাই, আর এখন বুকটাই এখন ইয়োগা হয়ে গেছে। তো বুকের মধ্যে থাকলে কিন্তু এই জায়গাগুলো আমরা সৃষ্টি করতে পারি না, কিন্তু বুকটা সাময়িক, বুকটা কিছু না, বুকটা সবকিছু একদিন বিরস মনে হবে আমাদের, যদি আমরা নিজের মধ্যে আপন ভুবন তৈরি করতে না পারি। তো নীল জেলা, আমার একটা কবিতা আছে নীল জেলা, সেখানে আমি পাহাড়কে স্পেসিফাই করে এই সৃষ্টিটা করেছি। সৃষ্টিও পাঠ কল্যাণী দেবচৌধুরী নীল জেলা আমি পড়ছি। পাহাড়ের কষ্ট এবং আমার কষ্ট দুইটা আমি বলেছি পাহাড়কে। মনি দেব চৌধুরী, নাজরিন আক্তার। নীল জ্বালা, পাহাড় তোমায় প্রশ্ন করি কেন এত স্থির, কত জ্বালা তোমার বুকে তাই কি বধির। সবুজ চাদর কোলে দেখাও বক্ষ কত নীল, হলুদ সবুজ লাল সাদা ধূসর কষ্ট কলিজা কত চৌচির। কষ্টগুলো শরীরে নিয়ে মানুষ তেমন নীল, বেদনার নীল জ্বালায় তোমার মতো হবে কবে স্থির। রাখবো ভালো তোমায় বন্ধু আছি তোমার পাশে, প্রতারিত হওয়ার কষ্ট ভূমি দস্যুদের কুটারাঘাতের কষ্ট মিলল একসাথে। বন্ধু পাহাড় সঙ্গী তোমায় কালিতে আমি ঘৃণা জানাই আকাশে বাতাসে। পাহাড় তোমায় প্রশ্ন করি কেন এত স্থির, কত জ্বালা তোমার বুকে তাই কি বধির। এটা 22/8/2013 লিখেছিলাম আমি। কয়েকটা কবিতার তারিখ লিখেছি, তারপরে আমি আর রাখিনি, কারণ এগুলো এডিট করতে হয়, একটা সৃষ্টি একটা জায়গায় এনে দাঁড় করাইতে 4-5 দিন সময় লেগে যায়। একটা লিখলাম, তারপরে এটাকে এডিট করে কাটছাট করে আবার বইয়ে নিয়ে তোলা, সেই জন্য আমি সন রাখি নাই। চট্টগ্রামে বসে পাহাড়কে বলছি যে পাহাড় তোমায় প্রশ্ন করি তুমি কেন এত স্থির, কত জ্বালা তোমার বুকে তাই কি বধির। সবুজ চাদর খুলে দেখাও বক্ষ, তোমার সবুজ চাদরটা খুলে তুমি তোমার বুকটা দেখাও, তোমার কত নীল, হলুদ সবুজ লাল সাদা ধূসর কষ্ট কলিজা কত চৌচির। কষ্টগুলো শরীরে নিয়ে মানুষ তেমন নীল, বেদনার নীল জ্বালায় তোমার মতো কবে হবে স্থির। মানুষের জীবনে কষ্ট আছে, মানুষ কিন্তু কষ্ট আছে, কষ্ট নিয়ে মানুষ মরে যাচ্ছে। কোভিডে দেখবেন বেশি মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। হার্ট অ্যাটাকে কেন মারা যাচ্ছে? ঐশী চেতনা, ঐশী সাধনাটা মানুষ করছে না, মানুষ জ্ঞানের সাধনায় নেই, মানুষ এথেনার গ্রিক দেবী এথেনার পূজায় নেই, মানুষ সনাতনী সভ্যতার দেবী সরস্বতীর পূজায় নেই, মানুষ আছে ভোগের দেবী লক্ষ্মীর পূজায়। লক্ষ্মীর পূজায় থেকে মানুষ টাকার পাহাড় জমাচ্ছে, যেটাকে আজকাল অনেকেই কিন্তু এটাকে ক্রিটিসাইজ করে বলছে যে ওই প্রকার ডিবি, টাকাটা তার ওই প্রকার ডিবি। হ্যাঁ, টাকা লাগে জীবন চলতে, কিন্তু এইভাবে সনাতনী সভ্যতায় এবং সব সভ্যতায় আপনি দেখবেন যে গৃহস্থ সন্ন্যাসীকে উৎসাহ দেওয়া হয়েছে যে সংসার জীবন পালন করে তুমি টাকার পিছনে না ছুটো, সংসার জীবন পালন করো, বা তুমি আধ্যাত্মিক সাধনা করো, সেখানে সেই জায়গাটাকে উৎসাহিত করা হয়েছে। তো কষ্টগুলো শরীরে নিয়ে মানুষ তেমন নীল, বেদনার নীল জ্বালায় তোমার মতো কবে হবে স্থির। রাখবো ভালো তোমায় বন্ধু আছি তোমার পাশে, প্রতারিত হওয়ার কষ্ট ভূমি দস্যুদের কোটার আঘাতে কষ্ট মিলল একসাথে। মানে আমি এত প্রতারিত হয়েছি মানুষের কাছ থেকে জীবনে, মানুষকে যাকেই বিশ্বাস করেছি সে কোটার আঘাত মেরেছে, যাকেই ভালোবেসেছি সে আঘাত দিয়েছে, হৃদয়ে রক্তবন্যা ঝরিয়েছে। তখন আমি বলছি যে প্রতারিত হওয়ার কষ্ট আর তোমার ভূমি দস্যুদের কোটার আঘাতের কষ্ট মিলল একসাথে। বন্ধু পাহাড় সঙ্গী তোমার কালিতে আমি ঘৃণা জানাই আকাশে বাতাসে।
বলছি যে কালিতে আমি তাদেরকে ঘৃণা জানাই। এই জন্য পাহাড়ের কাছে আমি গিয়ে শক্তি চেয়েছি, সাগরের কাছে আমি গিয়ে শক্তি চেয়েছি। সাগরকে নিয়ে আমার অনেক সৃষ্টি আছে। সেখানে বলছি যে সবুজ চাদর খুলে দেখাও, তুমি এত বধির কেন, কথা বলো না কেন, তুমি কি স্তব্ধ হয়ে গেছো, বুবা হয়ে গিয়েছো, তুমি কি এত আঘাত পেয়েছো যে তুমি স্তব্ধ বুবা হয়ে গেছো, তুমি কথা বলো। এইগুলো আমি পাহাড়কে বলেছি। এখান থেকে আমার এই সৃষ্টি, এটা একটা ওয়ার্ড, বাট এটা গ্লোরিফাইং না, এটা একটা মেলানকুলি এবং ডিপ্রেশন থেকে তার কাছে যাওয়া এবং সব আমাদের এই যে ডিপ্রেশনটাকে ভাগ করে নেওয়া। এইটা আমার শেষ লেখা অধরা। অধরাতে আমি যাচ্ছি, সৃষ্টি ও পাঠ কল্যাণী দেবচৌধুরী। তখন আমি যে বলছি আমি কে, আমি কে, আমি কি অধরা? আমি অধরা নই, আমি রাধা, আমি ভেনাস, আমি আফ্রোদিতি, আমি রাধিকা। সনাতনী সভ্যতায় আমি রাধিকা, গ্রিক সভ্যতায় আমি ভেনাস, আমি আফ্রোদিতি, প্রেমের দেবী আমি। তো ওখান থেকে আমার এই সৃষ্টি বলছি যে আমি তোমাকে ধরতে চাই, এমন একজন মানুষ আসো, আমি তোমাকে ধরতে চাই, তোমাকে আমি কাছে নিতে চাই, যে আমার সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার সাধনাকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার বলাকে নিয়ে যাবে, যে আমার প্রকাশকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার বিকাশকে এগিয়ে নিয়ে যাবে। স্বপ্ন দেখতাম ছোটবেলায় আমি একটা বিশাল একটা লাইব্রেরি আমার 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 সাথে যে থাকবে, আমার জীবনে জড়িয়ে থাকবে, সেই রাজাদিরাজ বিশাল একটা লাইব্রেরি, পড়াশোনা করছে, জ্ঞানের সাধনা করবে। সেই স্বপ্ন থেকে আমার এই সৃষ্টি। জাগৃত জীবনে এগুলা মিলে না, এটা কোনো 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 দিদার কোনো ইয়ে নাই, অনেকে জীবনে সেগুলা পায় না, মিলে না। কেউ যদি পূর্ব মেরুর হয় তার পশ্চিম মেরুর, এরকম সবার জীবন 98% মানুষের কনজিগাল লাইফটাই এরকম। তো সৃষ্টি কেউ পছন্দ করে, কেউ সৃষ্টি করতে পারে, কেউ সৃষ্টির মধ্যে থেকে সব কাজ চালিয়ে নিয়ে যায়, কেউ তার সন্তানকে মানুষ করে, কেউ সংসার করে, তার মধ্যে তার আলাদা একটা সত্তা একটা সময় বাইর করে নিয়ে আসে। রাত জেগে জেগে একটা সময় আমি পড়তাম, চোখের নিচে কালি পড়ে যেত। সেই জায়গা থেকে আমি হয়তো আজ আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। ওখান থেকে আমার সৃষ্টি অধরা। আমি তোমাকে ধরতে চাই, কেন নয়, আমি তো অধরা নই, আমি ধাউ ধাউ করে জ্বলতে চাই, আমি বারুদ, আমার স্পর্শে উদ্ভাসিত করতে চাই, আমি তোমাকে ছুতে চাই। বলছে যে আমি তোমাকে ছুতে চাই, আমার স্পর্শে আমি উদ্ভাসিত করতে চাই, আমি ধাউ ধাউ করে জ্বলতে চাই, আমি তোমাকে ছুতে চাই, কেন নয়, আমি তো অস্পৃশ্য নই। তো একটা সময় যখন আমার কোনো পরিচয় ছিল না, আমার কোনো ইয়ে ছিল না, আমার ইনার এক্সিস্টেন্স থেকে বলছি যে আমি কিছু পারছি না কেন, আমি কি অস্পৃশ্য? আমি তো অস্পৃশ্য নই। তোমার বুকে শান্তির জোড়া কবুতর আমি হাঁটাতে চাই, কারণ আমি শান্তির দূত। আমি তোমাকে ভালোবাসতে চাই, আমি প্রেম সমুদ্র। কদম তলায় তোমার গলায় মালা পরাতে চাই, কালা আমি রাধিকা। সখীসহ তোমার চোখ সুরমা এঁকে দিতে চাই, রং তুলির ডালা আমার হাতে, আতর চন্দন সুরমা আলো আরো মায়াবী। তারপর ছোট একটি কুটির, খোলা জানালা, দক্ষিণ হাওয়া, ইজি চেয়ার, ওই কেদুলে সে কি অধরা মানবী। সৃষ্টির তালে তালে নেচে যাও, সুরার মাদকীয়তায় টলে তো ববু। তোমাকে আমি ধরতে চাই, কেন নয়, আমি তো অধরা নই। তোমাকে আমি ধরতে চাই, কেন নয়, আমি তো অধরা নই। আমি ধাউ ধাউ করে জ্বলতে চাই, আমি বারুদ, আমার স্পর্শে উদ্ভাসিত করতে চাই। আমি তোমাকে ছুতে চাই, কেন নয়, আমি তো অস্পৃশ্য নই। তোমার বুকে শান্তির জোড়া কবুতর হাঁটাতে চাই, কারণ আমি শান্তির দূত। একটা জায়গায় বলেছি আমি শান্তির দূত, তুমি আসছো না কেন আমার কাছে? আমি তো তোমাকে চাই, তুমি আসো, আমি আমার স্পর্শে আমি তোমাকে উদ্ভাসিত করব। আমি অস্পৃশ্য নই। আবার আমি একটা জায়গায় বলেছি আমি রাধিকা, রাধিকার প্রেম, সেই যে কৃষ্ণর প্রেম মশায় কামড়াচ্ছে, সেই যে রাধিকা, একটা মশা আসলো কোথা থেকে, কৃষ্ণের প্রেম, রাধিকার প্রেম, সেই প্রেম থেকে আমি বলছি যে যে এই যে প্রেম সমুদ্র, কৃষ্ণ প্রেম সমুদ্র, রাধিকা প্রেম সমুদ্র, তো আমি তো প্রেম সমুদ্র, তুমি আসছো না কেন? সেই গ্রিক দেবী, প্রেমের দেবী আফ্রোদিতি, সম্ভবত ভেনাস, দুজনই প্রেমের দেবী, আরো অনেক কিছুর দেবী তারা। তো আমি তোমাকে ভালোবাসতে চাই, আমি প্রেম সমুদ্র। কদম তলায় তোমার গলায় মালা পরাতে চাই, কালা আমি রাধিকা। সখীসহ তোমার চোখ সুরমা এঁকে দিতে চাই, রং তুলির ডালা আমার হাতে, আতর চন্দন সুরমা। কিন্তু শেষে গিয়ে আমি তাকে পেয়েছি। কিভাবে পেয়েছি আমি বলি, আতর সুরমা আলো আরো মায়াবী, চন্দন সুরমা আলো আরো মায়াবী। তারপর ছোট একটি কুটির, খোলা জানালা, দক্ষিণ হাওয়া, ইজি চেয়ার, ওই কেদুলে শিখে অদরা মানবী। আমি তোমাকে পেয়ে গেছি, খোলা জানালা, দক্ষিণ হাওয়া আসছে, ইজি চেয়ারে আমি বসে আমি দুল খাচ্ছি। আমার মনের চিন্তা, এগুলো আমার মনের চিন্তা থেকে আমার এই সৃষ্টিগুলা, যাকে বলে একেবারেই সাহিত্য, যাকে বলে আমার সৃষ্টিতে সাহিত্যটা আছে। অন্য জায়গায় হয়তো আমি কম বেশি মার খেয়েছি, কিন্তু আমার সৃষ্টিতে আমি সাহিত্যটাকে নিয়ে আসার চেষ্টা করেছি। খোলা জানালা, দক্ষিণ হাওয়া, ইজি চেয়ার, ওই কেদুলে সে কি অধরা মানবী। সৃষ্টির তালে তালে নেচে যাও অসুরা। সে আসলো, আমি দক্ষিণা বাতাসে খোলা জানালা ইজি চেয়ারে বসে দুলছি, সে আসলো, তার সাথে আমার মিলন হলো, সৃষ্টির হলো।
একটা মিলনের পরে যে কোনো সৃষ্টি হয়, একটা চিন্তার পরে একটা সৃষ্টি হয়, তুমি আসো, সে হয়তো মানুষ আসতে হতে পারে, আমার সন্তান জন্ম হতে পারে, সে তো আমার সাধনা হতে পারে, আমার 3-4-5টা বই প্রোডাকশন হতে পারে, এক একটা বই তো আমার এক একটা সন্তান। কোনো একটা কাজে আমি যাব কি যাব না, গেলাম, কাজটা আমার সাকসেস হয়ে গেল, সেটাও একটা সৃষ্টি। একটা গান লিখবো আমি চিন্তা করছি, সেটাও একটা সৃষ্টি। গান গাইবো চিন্তা করছি, সেটাও একটা সৃষ্টি। আমি যে গেয়ে ফেললাম, রবীন্দ্রনাথের গান গাই, আমি গিয়ে ফেললাম, সেটাও আমার কাছে মনে হয় যেন একটা সৃষ্টি। সবকিছু একটা সৃষ্টি, সবকিছুর পিছনে একটা সৃষ্টি হয়ে গেল। আতর হাওয়া, আতর চন্দন সুরমা আলো আরো মায়াবী, তারপর ছোট একটি কুটির, খোলা জানালো, দক্ষিণ হাওয়া ইজি চেয়ার, ওই কেদুলে শিখে ওদারা মানবী, সৃষ্টির তালে তালে নেচে যাও, সুরার মাদকীয়তায় টলে তো বুবুক, তোমাকে আমি ধরতে চাই, কেন নয় আমি তো অধরা নই। আফ্রোদিতে ভেনাস ছিলেন প্রেমের দেবী গ্রিক সভ্যতায়, আর হিন্দু মাইথোলজিতে তো প্রেমের অনেক দেবী আছেন, তার মধ্যে রাধিকার নামটাই আমি বললাম, এবং আমি রাধিকার নামটাই লিখে এনেছি, সেই জন্য আমি রাধিকার নামটা বললাম। লাইভ আমি এত চিন্তা ভাবনা করে আসি না, আপনারা যদি ভুল ভ্রান্তি থাকে আমার লাইভকে মাফ করে দিবেন। আর যে শক্তির জন্য আমি আজকে এই লাইভটা নিয়ে এসেছি, এই লাইভে এসেছি, যে আমরা কিভাবে যে একটা মানুষ তার নিজের মধ্যে শক্তি ধরে বাঁচতে পারে। হ্যাঁ, আমি শক্তি ধরে যে আমি বাঁচতে পারবো তা কিন্তু না, কিন্তু অনেক চেষ্টার পরে আজকে আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। এখন কিছু নাম পড়ি। দেলোয়ার হোসেন দেখছেন, জয়ন্তী দত্ত দিদিভাই দেখছে শিলচর থেকে, দেলোয়ার হোসেন দেখছেন, জয়ন্তী দত্ত, নাজরিন আক্তার চাপাইনো বাবুঞ্জ থেকে নাজরিন দেখছি, দেলোয়ার হোসেন দেখছেন, সবার রিপ্লাই আমি দেব। বাউল একটা গান দিয়ে শুরু করেছিলাম, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, অধরা দিয়ে শেষ করলাম আবার সৃষ্টি দিয়ে। আজকে আমার সৃষ্টি পরপর থাকলো প্রার্থনা, প্রথম প্রার্থনা দিয়ে শুরু করলাম, স্বপ্নপুরুষ, তারপর সূচি আমার সৃষ্টি, জলরাশি লুমকুপ আমার সৃষ্টি, নীল জ্বালা আমার সৃষ্টি, অধরা আমার সৃষ্টি, আর কবিগুরুর বিপদে মোরে রক্ষা করো, এই গানটা, গান এবং কবিতা দুটাইতেই যায়, আমি এটা পড়লাম। একটা বাউল গান দিয়ে শুরু করেছিলাম, যে দেখেছি রূপসাগরে মনের মানুষ খাঁচা সোনা। এই গানটা আবার, এই গানটা সুরটা থেকে কবিগুরু আরেকটা গান লিখেছিলেন, দেখেন এই সেই একই জিনিসই আসে কবিগুরুর এই গানটাতে, যে রবীন্দ্রনাথ নজরুল লিখেছিলেন যে থাকবো না কবি বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের আশায় কেমন করে মরছে জেবির লাখে লাখে। এই যে মানুষের একটা স্পৃহা, যে গড় থেকে বের হয়ে যাওয়া, সব ছেড়ে বের হয়ে যাওয়া, পথে বের হয়ে যাওয়া, এবং সেখান থেকে যে কত বিশাল বিশাল সৃষ্টি হয়ে যায়। আমি যদি সংসারে আবদ্ধ থাকি, বুকের মধ্যে দিন কাটাই, আর টাকার পাহাড়ের মধ্যে, উই পোকার ডিবির মধ্যে সারাক্ষণ থাকে, তাহলে আমার কিন্তু কিছু হবে না। আমার কষ্ট, আমার সুখকে আমার শক্তিতে পরিণত করতে হবে, আমার এই যে প্রাচুর্যকেও আমার শক্তিতে পরিণত করতে হবে, আমার অনেক টাকা পয়সা সেখান থেকেও আমার শক্তিতে পরিণত করতে হবে, দুঃখকেও আমার শক্তিতে পরিণত করতে হবে। আর সবচেয়ে বড় কথা, দুঃখ সুখ দুটা ছাড়াও আমি আমার নিজের যে একজন মানুষ আমি দাঁড়ায় আছি, সেখান থেকে আমার সৃষ্টির দিকে নিজকে নিয়ে যেতে হবে। আজকাল কিন্তু যুগ পাল্টিয়েছে, যত আমরা সৃষ্টি করব, যত আমরা নিজকে বিকশিত করব, ততই কিন্তু এই সমাজে কিন্তু মর্যাদা জায়গাটা অর্জন করা যায়। এবং আমি চাইবো যে আমরা সবাই যেন ওই পথেই হাঁটি। একটা সময় আজকে বলি, অনেক কথা চলে আসে, লাইভটা ছোট করে করতে চাই, পারি না, 10:25 হয়ে যাচ্ছে, এখনই রেখে দিব। একটা সময় যখন আমি এই যে বাচ্চাগুলো ছোট, তখন আমি যখন একটু কথা বলতাম সমাজে, একটু যদি ইয়ে করতাম, অনেক পুরুষ আমাকে টিজ করতেন, বা কোনো একটা কথা বললে হয়তো আমি 2টা কথা বলতাম। আমি সবসময় একটু, বাবা ছোটবেলায় বলতেন যে আমার এই মেয়ে জীবনে কিছু করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না, কিচ্ছু হবে না। আমার কথা নাকি বুঝেই যেত না, আমি এত তাড়াতাড়ি কথা বলতাম। সেখান থেকে আমি আজকে এই পর্যায়ে এসে বেশ কিছু কথা বলতে পারি, বক্তব্য দিতে পারি, এটা আমার সাধনা। কিন্তু ছোটবেলায় আসলেই আমার কথা মুখে লাগতো, আমি কোনো কথাই বলতে পারতাম না। তো সেই জায়গাটা বাবা আজকে দেখে যেতে পারেন নাই। তো যখন একটু একটু কোনো সমাজে কখনো কিছু কথা বলতাম, তখন অনেক পুরুষ আমাকে 3-4টা প্রশ্ন ছুড়ে মারতেন, আমাকে স্তব্ধ করা। কিভাবে দেখেন, একটা মেয়েকে কিভাবে স্তব্ধ করা, একটা ঐশিক চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায়
এবং আমার জীবনের সেই ইউনিভার্সিটি লাইফের পরে, বিবাহিত জীবনের পরে, বাচ্চা 4-5 বছর পর থেকে, 7 বছর পর থেকে বাচ্চাগুলোকে নিয়ে যখন সোসাইটিতে মিশলাম, সেই সময়টাতে আমার বাংলাদেশ, আমার সব জায়গা, প্রত্যেকটা মাটি, প্রত্যেকটা ইঞ্চি আমার সিলেট, আমার ঢাকা, আমার চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব আমার। বলতে গেলে একজন সাহিত্যিকের শুধু দেশ না, তার পুরো বিশ্বটাই, তার পুরো পৃথিবীটাই আমার মা। তো আমার জীবনটা যখন চট্টগ্রাম থেকে শুরু হলো, চট্টগ্রামে 2-3 জন মানুষ আমাকে অনেক সময় বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিতেন। তো ওই যে বলছি, নেপোলিয়ানের মতো জ্ঞানসাগরের পাড়ে দাঁড়িয়ে আমি একটা ছোটো নুড়ি নিয়ে নাচছি। তো আপনি আমাকে হঠাৎ করে 2-3টা প্রশ্ন ছুড়লে, তখন তো আমি মাত্র নতুন, আমি তো পারবো না আপনার প্রশ্নের উত্তর দিতে। হয়তো একটা দিচ্ছি, 2টা দিচ্ছি, দেওয়ার পরে তারপরে বলতেন যে ও, আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক কিছু জানেন, আসলে আপনি কিছুই জানেন না, আমাকে বলতো। অনেকেই বলছেন আমাকে এইভাবে টেস্ট করতেন ওনারা, আমাকে স্তব্ধ করার জন্য। আমি নামগুলো আজকে বলতেছি না। যতই মানুষ আমাকে এগুলো বলতো, ততই আমার মানে আঘাত, কষ্ট, বুকটা জ্বলে উঠতো। আমি তো কি কাউকে বলতেই পারবো না। আমি জানতে তো কি করতে হবে, আমাকে করতে হবে, আমাকে সাধনা করতে হবে, আমাকে পড়াশোনা করতে হবে। আমি কিচ্ছু জানবো না, জানি না, ঠিক আছে, কিন্তু আমি এটার মধ্যে থাকবো। এইভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে যে ও, আপনি তো কিছুই জানেন না, আপনাকে দেখলে মনে হয় অনেক কিছু জানেন। এইরকম যেমন একটা পুরুষ কমেন্ট করেছে আমাকে, ঠিক সেই রকম চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রে ঢাকা থেকে গিয়েছেন একজন প্রযোজক আমার বাসায় আসছিলেন। বিকি করে একটা ছেলে ছিল, তাকে আজকে আমি আমার বাচ্চাদেরকে একটু আবৃত্তির চর্চা করতো বাসায় এসে, সে নিয়ে আসছিল প্রযোজককে। তো ঢাকা থেকে একজন প্রযোজক গিয়ে বললেন যে আমার সাথে আমার বাসায় নিয়ে আসলে আমার সাথে কথা বলে বিকিকে আমার সামনে বললেন। আমি এমন লজ্জা পেয়েছি যে বিকি, তোমরা কি করো টেলিভিশনে? এই সমস্ত মাদের যে তাদের চিন্তা চেতনা, সন্তান মানুষ করা, তার যে এগুলা নিয়ে তোমরা টেলিভিশনে এগুলা নিয়ে অনুষ্ঠান করতে পারো না, এগুলা বলতে পারো না। সেরকম পুরুষও আমাকে কমপ্লিমেন্ট দিয়ে গিয়েছেন। বাচ্চারা যখন টেলিভিশনে খুব সুন্দর পারফর্ম করতো মেয়েদেরকে নিয়ে, শামীম ভাই একজন ছিলেন ঢাকার প্রযোজক, উনি আমার মেয়েদের পারফর্ম দেখে উনি বললেন যে যিনি অনুষ্ঠানটা পরিচালনা করছিলেন যে চট্টগ্রামে এই 2টা মেয়ের পারফর্ম দেখলাম, ওরা এমন কোন স্কুলে পড়ে যে এত সুন্দর পারফর্ম করে। আমার চিন্তা চেতনাটা আমি সেভাবে তখন থেকে ঢেলে দিয়েছিলাম। শুধু আমার বিকাশের সুযোগ ছিল না, এখনো বিকাশের সুযোগ আছে যে তা না। এই দেশের প্রেক্ষাপটে কোনো কিছু বিকাশ করা সম্ভব না। অনেক পথ, অনেক অলিগলি, অনেক প্রতিগন্ধময় রাস্তা বাইতে হয়, এগুলো আমার দ্বারা সম্ভব না। ভাগ্য ভালো ফেসবুকটা ছিল, আমি ফেসবুককে স্যালুট জানাই যে কিছু মনের কথা বলতে পারছি ফেসবুকে। আমার মামা আজকে সবাই চিনবেন তাকে, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট কিশোরী পদদেব শ্যামল, মৌলভীবাজারে। ওনাকে মধ্যক ললিত মোহনদের স্মারক সম্মাননা দিয়েছিলাম, 5টা জেলায় 5 জনকে দিয়েছিলাম, তার মধ্যে উনি একজন। 2013 সালে দিয়েছিলাম, বিশাল অনুষ্ঠান করে। তো মামা লন্ডনের এস চ্যানেল চালান বাংলাদেশ থেকে, আর মামা তো মানবাধিকার কর্মী। মামার সাথে আমি ঢাকা শাকারি বাজারে বক্তব্য দিয়েছি, চৈতন্য ফর স্টাডিজ, সেদিন কুমিল্লাও গিয়েছি। মামা এখন অসুস্থ, তার হার্ট অপারেশন হয়ে আসছে। মামা একদিন বাংলাদেশ যে কোনো একটা চ্যানেলে টক শোতে যাবেন। তো আমি তো মামার প্রায় সময়, ওই দিনও আমি শিশু কল্যাণ মিলনায়তনে গিয়েছি, অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি, আমি অতিথি হয়ে যাই। কুমিল্লা গিয়েছি, আড়াইউড়া, সব জায়গায় যাই মামার সাথে। সব জায়গায় যেতে পারি তা কিন্তু না, মামা যখনই চান আমাকে, আমি যাই মামার সাথে। তো কিশোরী পদদেব শ্যামল মামাকে আজকে স্মরণ করছি। তো মামা একদিন টক শোতে যাবেন, তো মামা খুব খুশি, বললেন যে আমার মনে দীর্ঘদিনের একটা টক শোতে গেলে আমি অনেক কথা বলতে পারবো, বা আমার পথটা খুলে যাবে। তো একটা চ্যানেলে টক শোতে গেলেন মামা, তো আমাকে বললেন তুই দেখিস। তা মামা তো আমার কর্ম, রাজপথের আমরা মানুষ, আমরা সব জায়গায় সমাজের মানুষ, দুজনই মামা ভাগ্নি। আর মামা এতটাই শ্রদ্ধার আমার কাছে, মামা তার বাবাকে মনে হয় মুক্তিযুদ্ধে মেরে ফেলেছিল, একজন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। এবং মামা আমার কাকিমার কাজিন, তাও কাছেন না, দূরের। কিন্তু মামা এতটাই আমার বাবার মন জয় করেছিলেন, আমার মা বাবার কাছে আমার মার ভাই হয়ে তিনি আমৃত্যু ছিলেন। আমার বিয়েতে তিনি চট্টগ্রামে ছুটে এসেছেন। কিন্তু দেখেন, আমার কাকিমার দূর সম্পর্কের কাজিন, কিন্তু মামা এখন পর্যন্ত। সেদিন আমি মৌলভীবাজার গিয়ে মামাকে দেখে আসছি, সিলেট গিয়ে মামাকে দেখে আসছি। তো মামা টকশোতে যাবেন, মামা আমাকে বললেন যে আমার টকশোটা আজকে তুই দেখিস, আমি যাব। তো টকশোটা দেখলাম যে মামাকে 1 সেকেন্ডও কথা, মানে 1 সেকেন্ড হবে, 1 মিনিট হবে, 1 মিনিট মামাকে কথা বলতে দেওয়া হলো পুরোটা টকশোতে। কিন্তু আমি তো জানি মানুষটা, তার পাণ্ডিত্য, তার জ্ঞান, তার মেধা, তার মানবতা, আমি তাকে দিয়েছিলাম যে আইন এবং মানব ধর্ম বিকাশে, গৌরবাণী, মাসিক গৌরবাণী পত্রিকার সম্পাদক,
সারা বাংলাদেশে চিনে, সারা বিশ্বে যায় গৌরবাণী পত্রিকা। আজকে 17-18 বছর যাবত তিনি এই পত্রিকার সম্পাদনা করছেন। এত বড় একজন হাইকোর্টের আইনজীবী, একজন মনস্বী মানুষ, এত বড় একজন সামাজিক ব্যক্তিত্ব, তিনি টকশোতে যাবেন বাংলাদেশের চ্যানেলে, তিনি যে কোনো একটা চ্যানেলে তিনি টকশোতে যাবেন, তাকে তোকে 2-3 মিনিট 5 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হবে। তো মামা খুব খুশি, তিনি পরবর্তীতে বিভিন্ন টকশোতে যাবেন। এই একটা টকশোতেই মামা গিয়েছিলেন, আর যাননি। আমি বললাম, মামা পুরো টকশোতে তো আপনি 1 মিনিটও কথা বলেন নাই। বলি কি আর বলিস না, কিছু বলতেই পারেন। আমি দেখছি কিছু বলতে চাই, মামার কণ্ঠটা স্তব্ধ করে দেয়। কিছু বলতে চাই, মামার এই ইচ্ছে পাকা কতগুলো ইয়াং কিচ্ছু জানে না, দুনিয়াদারি কিছুই জানে না। এরা বসে যে কেউ বসে উপস্থাপনা করে ফেলতেছে, যে কেউ বসে উপস্থাপনা করছে, যে কেউ সিনিয়রকে যে কোনো ভাবে প্রশ্ন করে বিভ্রান্ত করছে। টেলিভিশন আমি এখন আর দেখি না। তো মামা বলছিলেন যে আর বলিস না, কিছু বলতে গেলে মুখটা স্তব্ধ করে দেয়, কণ্ঠটা স্তব্ধ করে দেয়। আমি বলছি, আপনি তো অনেক টকশোতে পরবর্তীতে যাবেন বলছিলেন। বলে কি, না রে মাই, আমাকে সিলেটি ভাষায় বলে, না রে মাই, একটাতে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে। এই হলো বাংলাদেশের মনস্তাত্ত্বিক জায়গা, এই হলো মেধাশূন্য বাংলাদেশ, এই হলো মেধার জায়গায় যে আমরা শূন্য থেকে শূন্যতে দিন দিন যাচ্ছি। এই হলো বাংলাদেশ। পুঁথিগত বিদ্যা অর্জন করছি, আমরা টাকা পয়সা ইনকাম করি, আমরা বুকবাদী, আমরা চাকরি করছি, আমরা পয়সা ইনকাম করছি, বসে বসে বেতন খাচ্ছি। এই হলো বাংলাদেশ। ফাঁকি দিচ্ছি। আজকে আমি একজন, কালকে সকালে আমি মর্নিং ওয়াকে গিয়েছিলাম, বলতেছে দুইজন, আমি চিনি না, বলছি যে কিচ্ছু করায় না ক্লাস অনলাইনে, শুধু স্কুলে বেতনগুলা দিচ্ছি, কলেজে বেতনগুলা দিচ্ছি। 2টা প্যারেন্টস আলাপ আলোচনা করছিল। এই হলো বাংলাদেশ। তো সবাইকে আমি আজকে আমার লাইভটাকে আমি ডেডিকেট করছি মোহাম্মদ হাবিবুর রহমানকে। অনেক বড় লাইভ হয়ে যায়, কিছু করার নাই। 5টা কবিতা নিয়ে আসলাম, পরপর কবিতাগুলোর নাম বলেছি আপনাদেরকে। আবারও বলি, প্রার্থনা, স্বপ্নপুরুষ, সূচি, জলরাশি অলঙ্কুপ, আর নীল জ্বালা এবং অধরা। তো কবি সেই বাউলাঙ্গিকের গান দেখেছি, রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা, সেখান থেকে রবীন্দ্রনাথ লিখেছিলেন। নজরুলের সেই থাকবো না কেউ বদ্ধ করে, আর রবীন্দ্রনাথ লিখেছিলেন ও ইনার এক্সিস্টেন্স, ইনার চেতনা, আমাকে কেউ বের করে নিয়ে যা, আমাকে কেউ বের করে নিয়ে যা, আমি আর পারছি না, আমাকে বের করে নিয়ে আলোকিত জগতে, মহাকাশ মহাশূন্যে, আকাশে বাতাসে আমাকে নিয়ে যা। আমরা যতই দিন যাচ্ছে আমরা সেদিকেই দাবিত হচ্ছি। তো রবীন্দ্রনাথ লিখেছিলেন যে সেই সুরটাকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন তার সৃষ্টি, রবীন্দ্রনাথের কবিগুরুর সৃষ্টি। ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পুহালো, বুঝি ওই রবির আলো, আবাসে দেখা দিল গগন পানে, বুঝি গো রাত পুহালো, বুঝি ওই রবির আলো, আবাসে দেখা দিল গগন পানে, সমুখে ওই হেরি পথ তোমার কি রত পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে, আকাশের যত তারা চেয়ে রয় নিমে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের প্রতীক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, প্রভাতের প্রতীক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে,
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার নামে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। রবীন্দ্রনাথের গান গাইতে ভয় পাই, পাপ্পা দেব দেখছে, আমারও একটা বোনের ছেলে। আর রবীন্দ্রনাথের গান গাইতে ভয় পাই, রবীন্দ্রনাথের গান গাইতে ভয় পাই, কিন্তু গানগুলা গাইলে কথাগুলো আপনাদের মনে শোনানোর জন্য এই গানগুলা গাওয়া। আর রবীন্দ্রনাথ বলছেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আমি আর ঘরে থাকতে চাই না, আমাকে নিয়ে যা। সেই ইনার এক্সিস্টেন্সের সাথে কথা বলছেন রবীন্দ্রনাথ। কি সুন্দর দেখেন বলেছেন যে আকাশের যত তারা চেয়ে রয়ে নিমেষ সারা বসে রয়ে রাত প্রভাতের পথের দ্বারে। আকাশের তারাগুলা নিমেষ সারা হয়ে চেয়ে রয়ে রাত প্রভাতের পথের দ্বারে। সেই আকাশের তারাকে নিয়ে পথে এনে রেখেছেন, পথে নামিয়ে ফেলেছেন। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। তুমি যদি আসো আমার কাছে, তোমার দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। প্রভাতের প্রতীক সবে এলো কি কলরবে, গেল কি গান গিয়ে ওই সারে সারে। আবার প্রভাত দেখছেন তিনি, প্রভাতের প্রতীকরা যে গান এখনো কিন্তু বৃন্দাবনে রাই জাগো বলে গানটা হয় এখনো কিন্তু, জাগানি গান। কুঞ্জতে কৃষ্ণের কুলে রাধা বুক দিয়ে ঘুমিয়ে আছেন এখনো বৃন্দাবনের কিন্তু অলিতে গলিতে সব জায়গায়। এই ভোরবেলা হইলে এই কীর্তনটা হয়, আমার মা বলছেন এই কীর্তনটা শুনে আসছে সব জায়গায় হয়। রাই জাগো সুখসারি ডাকে, সুখসারির দ্বন্দ্বতেও এরকম গানগুলা হয় এখনো। তো বলছেন যে তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। প্রভাতের প্রতীক সবে এলো কি কলরবে, গেল কি গান গিয়ে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে। প্রভাত হয়ে গেছে, প্রভাতের মধ্যে ফুল ফুটছে সুর উঠছে অরুণ বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আমরাও সেই শক্তিকে ধারণ করি। কাকে বলছেন? ইনার এক্সিস্টেন্সকে বলছেন যে ভেঙে মোর ঘরের চাবি, আমার ঘরের চাবি দরজা ভেঙে আমাকে নিয়ে যা, আলোকিত জগতে আধ্যাত্মিক চেতনায় আমাকে নিয়ে যা, আধ্যাত্মিক সাধনায় আমাকে নিয়ে যা। পার্থিব জগতের বাইরেও যেন আমরা, পার্থিব জগতের থেকেও যেন আমরা বাইরে একটা অপার্থিব জগৎ তৈরি করে নেই, যেখান থেকে আমরা অবগাহন করতে পারবো। যখন আমার পাশে আমার সন্তান থাকবে না, স্ত্রী থাকবে না, স্বামী থাকবে না, বোন থাকবে না, ভাই থাকবে না, আমি আমার জগতে তন্ময় হয়ে বিভোর হয়ে থাকতে পারি। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, রবীন্দ্রনাথের এত সৃষ্টি, নজরুল এমন একজন মানুষ, তাদের সৃষ্টিতে জীবনের প্রতিটা মুহূর্ত আপনি খুঁজে পাবেন, জীবনের প্রতিটা ক্ষণ আপনি খুঁজে পাবেন। আপনার জীবনে একটা শস্যদানা ফাঁক পর্যন্ত জায়গা থাকবে না যদি তাদেরকে আত্মস্থ করতে পারেন। আমরা আজকে সাহিত্য চর্চা করি, কিন্তু আমরা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে সাহিত্য চর্চা করি, নজরুলকে বাদ দিয়ে সাহিত্য চর্চা করি। আর এগুলো আমার একদম শৈশব থেকে। এবং যখন আমি প্রথম একটু লিখতাম আমাকে টিজ করা হতো। উনি রবীন্দ্রিক গণনায় লিখেন, উনি রবীন্দ্রিক ঢঙ্গে লিখেন। আপনার সাহিত্যে রবীন্দ্রিক ঢং আসে, আপনার সৃষ্টিতে রবীন্দ্রিক ঢং আসে। কত টিজের শিকার হয়েছি। এত রবীন্দ্রনাথ পড়েছি আমি, এত নজরুল পড়েছি। রবীন্দ্রনাথের প্রতিটা গান আমার লাইনে লাইনে, যে গানগুলো খুব প্রচলিত, কিন্তু আমার কানে মেমোরিতে কিন্তু কোনোদিন আমার সৃষ্টির মধ্যে কারো কোনো প্রভাব পড়ে নাই। আমি সম্পূর্ণ আমার নিজ থেকে আমার সৃষ্টিগুলা, আমি আমার চিন্তা চেতনা যখনই আমার মধ্যে দেখা দিয়েছে তখনই আমি পাহাড়ের কাছে গিয়ে এটা বিদ্যুৎ করেছি, সাগরের কাছে এটা গিয়ে বিদ্যুৎ করেছি, কল্পনায় সাগরকে এনেছি, কল্পনায় সূর্যকে এনেছি, কল্পনায় আমি আফ্রোদিতিকে প্রেমের দেবীকে এনেছি, কল্পনায় আমি প্রেমের দেবী রাধাকে এনেছি, কল্পনায় আমি কৃষ্ণকে এনেছি। ঠিক সেইভাবে আমার সৃষ্টিগুলা, কল্পনায় আমি কুন্তিকে এনেছি, কল্পনায় আমি দ্রৌপদীকে এনেছি, কল্পনায় আমি দেবযানীকে এনেছি। দেবযানী তো আপনারা জানেন শর্মিষ্ঠা দেবযানীর উপকার, তাও মহাভারতের উপকার। কল্পনায় আমি সীতার পাতাল প্রবেশ এনেছি, কল্পনায় আমি সেই কিডন্যাপিং এনেছি। কিডন্যাপিং মানে সেই যে রাবণ, সেই সময় কিডন্যাপিং ছিল, সেই রাবণ দৈত্য, রাবণ রাজা। লঙ্কায় আমি গিয়েছি, শ্রীলঙ্কাও আমি গিয়েছি, আমার শ্রীলঙ্কা ট্রাভেলের একটা অভিজ্ঞতা আছে। ক্যান্ডি গিয়েছিলাম, তো আমি রাবণের দেশ দেখার জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলাম এবং ওখানে বেশ কিছু তীর্থ করে এসেছি। শ্রীলঙ্কা, কলম্বোতে এবং ক্যান্ডিতে গিয়েছিলাম। তো যেখানে সীতাকে নিয়ে রেখেছিল ওই জায়গাটাতে যাওয়া হয়নি, তখন তামিলদের খুব গন্ডগোল ছিল শ্রীলঙ্কায়। সেই সময় কিডন্যাপিং ছিল, সীতাকে কিন্তু সেই সময় কিডন্যাপিং করা হয়েছে। রাবণ কিন্তু সেই সময় সীতাকে কিডন্যাপ করেছিল। তো সেই জায়গাগুলো সব মিলে মিশিয়ে আমার সৃষ্টি। এক একটা সময় আমি এক একটা রেফারেন্স এনেছি, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি আমার নিজের সৃষ্টি। আমার কিন্তু রবীন্দ্রনাথ নজরুল পড়েছি, আমি নিহার পড়েছি, শরৎ পড়েছি, বিমল পড়েছি। শরৎ তো সব আমার ছোটবেলায় পড়া, একদম 4-5 থাকতে পড়া, কিন্তু ওদের প্রভাব আমাকে প্রভাবিত করে নাই। তো আজকে অনেক কথা বললাম। যাওয়ার সময় আবার
আর লাইভে আমি সবার নাম বলতে পারি নাই, যাওয়ার সময় আবার আমি বলবো যে আমরা শক্তি ধারণ করি এবং আমরা বলি বিপদে মুরে রক্ষা করে এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সে রবীন্দ্রনাথ আমাদের জীবনের পড়তে পড়তে লাইনে লাইনে চুলে চুলে গুড়ায় গুড়ায় মাথায় মাথায় লুমে লুমে কুপে কুপে আমাদের শ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে রবীন্দ্রনাথ, আমাদের শ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে নজরুল। যারা এগুলার থেকে দূরে, যারা এগুলো আত্মস্থ করতে পারে নাই, আমি আজকে বলবো আমি যে আত্মস্থ করেছি সব তা না, কিন্তু আমি এগুলোর মধ্যে ডুবে থাকতে পারি। যারা এই সৃষ্টিগুলা বাদ দিয়ে সহস্র বছর বাঁচতে ইচ্ছা করে, আমার মনে হয় যে 5000 বছর আমার বাঁচতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের জন্য, আমার মনে হয় যে নজরুলের জন্য আমার 5000 বছর বাঁচতে ইচ্ছা করে। সেই এই যে নজরুলের মুসাফির মুসরে আকি জল ফিরে চল আপনারে নিয়ে, আমি 4, 5, 6 থাকতে এই গানগুলো শুনেছি ধ্রুপদাঙ্কিকের। মুসাফির মুছরে আকি জল ফিরে চল আপনারে নিয়া, আপনি ফুটেছিলে ফুল গিয়াছে আপনি ঝরিয়া, মুসাফির মুছরে আকি জল ফিরে চল আপনারে নিয়া। মুসাফির মুছরে আকি জল ফিরে চল আপনারে নিয়া, ফিরে চলা যায় আপনারে নিয়ে। যখন আপন নিজের মধ্যে একটা ভুবন তৈরি করা যায় তখন আপনারে নিয়ে চলা যায়। যখনই আমার খারাপ লাগে তখনই আমি নজরুলে ডুব দিই, যখনই আমার খারাপ লাগে তখনই সেই হারানো হিয়ার নিকুঞ্জ পথে খুঁড়াই জরা ফুল একলা আমি, অথবা পথ চলিতে যদি চকিতে কবু দেখা পাই, সেই গানগুলাতে আমি ডুবে দিই। সেই গানগুলাতে আমি যাই। যবে তুলসী তোলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম, তবু দেবতার নাম নিতে ভুলিয়া বারে প্রিয় নিয়মর নাম, সেই গানগুলোতে আমি যাই। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ, সেই গানগুলোতে আমি যাই। আমি আপনার চেয়ে আপন যেজন, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এত কথা বললাম, আসলে আমার বাবা বলতো যে আমি কোনোদিন কথাই বলতে পারবো না, এত মুখে মুখে ছুটে বেড়ে আমার কথা লাগতো। আর আজকে দেখেন আমার কথায় আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। প্রতিটা মানুষের দরজায় দরজায় আমি কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আমি কথা নিয়ে যাচ্ছি। আপনারা আমাকে সাহস দিবেন, শক্তি দিবেন, আমার সৃষ্টি এবং পাশে পাশে কালজয়ী কিছু মানুষকে নিয়ে আমি আর কিছু কথা বলতে পারি। আগামী পর্বে আমি আমার আগামী পর্বের লাইভটা আমি ডেডিকেট করবো চট্টগ্রামের আমার একজন গুরুকে, এবং তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, খুব কম কথা হয়েছে। তার কাছে আমি 2টা প্রশ্ন জানতে চেয়েছিলাম, 2টা প্রশ্নের উত্তর তিনি আমাকে দিয়েছেন। আগামী পর্বের লাইভটা আমি তখনই আমি তাকে নামটা আমি বলবো, আমি তাকে আমি উৎসর্গ করবো। তার কাছে আমি কিছুদিন গিয়েছি, তার কাছে আমি একটু একটু শিখতে পেরেছি। তখন আমার শেখায় মন ছিল না, আমার সংসারের চাপ আমার উপরে এত ছিল। আগামী পর্বে তার নামটা আমি বলবো। আগামী পর্বের লাইভটা আমি একজন মহান মানুষ, মহান ব্যক্তিত্ব, তার অনেক ছাত্রছাত্রী তাকে আমি আগামী পর্বের লাইভটা চট্টগ্রামের ওনাকে আমি লাইভটা ডেডিকেট করবো। আজকে আমি লাইভটা ডেডিকেট করলাম 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সাবেক প্রধান বিচারপতি প্রয়াত মোহাম্মদ হাবিবুর রহমানকে, যার অধীনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল এবং 22 বছর পরে, বঙ্গবন্ধু সপরিবারে খুন হওয়ার 22 বছর পরে সরকার ক্ষমতায় এসেছিল। তিনি আজ প্রয়াত। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এবং এই স্নিগ্ধ, এই পুরুষ, এই জ্ঞান তাপস মোহাম্মদ হাবিবুর রহমানকে কাছে থেকে আমি দেখেছি, যতটুকু দেখেছি, আমার বেশি দেখার দরকার নেই, আমার মনস্বী মন দিয়ে যে সময়টা তার সাথে আমি কথা বলেছি। একজন ঋষি, এই ঋষির আজকে এই সমাজে খুব দরকার। সবাই চলে গিয়েছেন, কিন্তু এই ঋষিরা যতই যাচ্ছেন ততই মেধাশূন্য বাংলাদেশ। কিছু নাই এখন, একদম অন্তঃশ্বাস শূন্য, মাকাল ফুল। আমি আনিসুজ্জামানকে দেখেছি, হাবিবুর রহমানকে দেখেছি, কামাল লোহানীকে দেখেছি, আমি জামাল নজরুল ইসলামকে দেখেছি, কাছ থেকে দেখেছি, মঞ্চে বসেছি, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর সাথে 5 বার মঞ্চে বসেছি। আমি সেই সৌভাগ্যবান। এত সব গুণী মানুষ, আমার কোনো পরিচয় ছিল না, চাল নাই চলা নাই, আমি তাদের কাছে যেতে পেরেছি। আরো কত মানুষ, আমি সুরঞ্জিত সেনগুপ্তকে দেখেছি 2 বার কাছ থেকে, বরেণ্য পার্লামেন্টারিয়ান। অনেকের নাম মনে পড়ছে না, কি বলবো, আরো অনেক নাম আমি আগামী দিন বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জানি না আজকে লাইভ কতক্ষণ হয়েছে, আমাকে মাপটাপ করে দিয়েন আপনারা। অনেক ভালোবাসা। আবার বলি বিচারপতি হাবিবুর রহমানের জন্য, শোকাতরে ওই কাঁদিছে সকলে, শুনো শুনো পিতা, কোহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা,
কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। বিচারপতি হাবিবুর রহমান একজন ঋষি। আমার সাথে একটা ছবি আছে, তখনও তার হাতে বই। জেমস মুসলিম হলে অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠানে, তখনও তার হাতে বই। আমি সার্কিট হাউসে তাকে দেখতে গিয়েছি, তখনও তার হাতে বই। সব সময় তার হাতে বই। এই ঋষি, এই জ্ঞান তাপস, এই জ্ঞান পুরুষ, এরা খুব দরকার সমাজে। এরা তো চলে গেছেন প্রাকৃতিক নিয়মে, চিরায়িত নিয়মে তাদের প্রয়াণ হয়েছে। এরা কিন্তু মহাপ্রয়াণ করেন, এরা কিন্তু আবির্ভাব হন, মহাপ্রয়াণ হয়। কিন্তু এই ঋষিরা যেখানে থাকুন এই পৃথিবীতে, তাদের আশীর্বাদ বর্ষিত করুন। হে পিতা, এই বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে তোমাদের আশীর্বাদ বর্ষিত করো, বিধাতার পরে তোমাদের আশীর্বাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক বড় লাইভ, দীর্ঘ লাইভ। যদি কোনো ভুল প্রান্তি হয়, বললাম যে এটা পারফর্মিং আর্ট, কখন কি বলি বলা যায় না। আমি যখন কথা বলি আমি কিন্তু আত্মস্থ হয়ে যাই। তনুশ্রী ঘোষ, কুকন মজুমদার, শাহজাহান ইজ ওয়াচিং, এমডি শাহজাহান, ঝর্ণা সুলতানা ওয়াচিং, কাজী এম মামুন ওয়াচিং, উজ্জ্বল চেইন ওয়াচিং, সবার ঝর্ণা সুলতানা, উজ্জ্বল চেইন, চিন্ময়ী বিপি ওয়াচিং, খালেদ মাহমুদ ওয়াচিং, খালেদ মাহমুদ, এমডি মনিরুজ্জামান ওয়াচিং। আমি সবার রিপ্লাই দিব, দেখছি নামগুলা, অনেক নাম। আমি কয়েকজনকে জানিয়েছিলাম ইনবক্সে। আপনারা সবাই আমার সাথে ছিলেন দীর্ঘক্ষণ ধরে। বিপ্লব শাহ ওয়াচিং, বিপ্লব শাহ, এমডি মনিরুজ্জামান, খালেদ মাহমুদ, শক্তিরঞ্জন কর্মকার। আজকে আমার দাদাভাই গুয়াহাটি থেকে কৃপেশ রঞ্জন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি না। পরম শ্রদ্ধার একজন বয়স্ক মানুষ, তিনি সবসময় আমার লাইভ দেখেন। অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে প্রাণ ভরা ভালোবাসা জানাই। দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন। খুব ভালো লাগছে, কে বলছেন খুব ভালো লাগছে। আমার একটাই মোবাইল ভাই, আমার দুইটা মোবাইল নেই। আমি আর একটা মোবাইল কিনবো, কিনে আমি একটা মোবাইল হাতে রাখবো, তখন আমি নামগুলা পরপর বলতে পারবো। আর লাইভে এত টপিকস নিয়ে আসি আমি ভুলে যাই, আমার চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আমি না নামগুলো বলতে পারি না। এমডি মনিরুজ্জামান ওয়াচিং, শক্তিরঞ্জন ওয়াচিং। আর আপনাদের সবার কমেন্টের জবাব আমি দিব। অনেকেই আমার লাইভগুলো পরে দেখেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দীর্ঘক্ষণের একটা লাইভ হলো। আমি কিন্তু 9:30টার দিকেই বসে গিয়েছিলাম, এখন অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। বিপ্লব শাহ, খুব সুন্দর গঠনমূলক আলোচনা। হ্যাঁ রে ভাই বিপ্লব। খালেদ মাহমুদ ওয়াচিং। তো বিদায় নিচ্ছি কবিগুরুর বাসায়। আপনার মাঝে শক্তি ধরি, নিজেরে করি জয়। আমরা যখনই নিজের মধ্যে শক্তি, নিজকে জয় করতে পারবো, নিজের মধ্যে শক্তি ধারণ করবো, তখনই আমরা সব কষ্ট থেকে পরিত্রাণ পাবো। আজকের লাইভটা আমি বিশেষ করে একটা আধ্যাত্মিক চেতনা থেকে এই লাইভটা আমি ভেবেছিলাম, বা আমি যেটুকু কথা বলেছি। সুরজিৎ অনিতা ওয়াচিং, কলকাতা থেকে দেখছে, সেই জায়গা থেকে আজকে রঞ্জনা বাসু দিদিভাইকে দেখতে পাচ্ছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলি, সকাতরে ওই কাঁদিচ্ছে সকলে, শুনো শুনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। সেই হন বিধাতার পরেই সেই মহাপুরুষগুলো, আনিসুজ্জামান, হাবিবুর রহমান, কামাল লোহানি, তারপরে সবাই কত মানুষ চলে গেছে বাংলাদেশ থেকে, সব মাথা চলে গেছে, সব ব্রেইন চলে গেছে। সবাই যেন বাংলাদেশকে আশীর্বাদ করেন, আমরা বাংলাদেশের এই ক্রান্তিকাল পার করতে পারি। করোনার ডে ওয়েভ চলতেছে, গৃহবন্দী। আমার মেয়ের একটা ফ্রেন্ড কালকে এসেছিল রাত 9টা-10টার দিকে, সে যেতে পারে নাই, বাসার নিচে তাকে পুলিশ ফিরাই দিছে। সে সারা রাত আমার ঘরে থাকতে হয়েছে, সকালে উঠে গিয়েছে। সেই অবস্থার মধ্যে আমরা আছি। বের হইলে যারা গ্রামের বাড়িতে গিয়েছে তারা আটকা পড়ছে।
সেটা দেশের ভালোর জন্যই করছে। এই ক্রান্তিকাল, এই অবস্থার মধ্যে আমরা গৃহবন্দী, এবং আমি অনেক ফাইট করি, সারাদিন ফাইট করে এই লাইফটা করেছি, অনেক যুদ্ধ করে নিজের সাথে এগুলা করতে হয়। আসলে এগুলার চর্চা করলেই যে ভালো থাকি তা কিন্তু না, কিন্তু কিছু একটা কাজ নিয়ে থাকতে পারি, এই আর কি। আপনাদের আশীর্বাদে আপনাদের দুয়ারে যেতে পারি, আপনাদের ভালোবাসা পেতে পারি, শাড়ির আঁচলে প্রদীপটা নিয়ে আপনাদের দুয়ারে দুয়ারে যাই। আমি বলি আমি লাইভে আসবো, আপনারা থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কাউকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে আমরা চারপাশে বসে একটা আড্ডা মারছি। সবাই চায় আমাকে নিয়ে সাহিত্যের একটা আড্ডা হতে, আমার ঘরে বসতে। যখন তো কোভিডে তো আজকে 2 বছর যাবত সব কেড়ে নিচ্ছে, সেইখান থেকে আমি লাইভে আসছি। আগামী দিনে লাইভটা আমি উৎসর্গ করবো চট্টগ্রামের একজন বরেণ্য একজন উস্তাদকে। আজকে লাইভটা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে উৎসর্গ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। আর কেউ কিছু রাগ করবেন না, এত বড় লাইভ চালানোর পরে না নামগুলো ঠিক মতো বলতে গেলে আমার টপিক থেকে আমি চুপ্ত হয়ে যাই, আমার পদস্খলন হয়। আমি আপনাদেরকে জবাব দেব, কমেন্টে মতামত দেবো। আর একটা লাইভ করতে বুঝেন তো, একটা টেনশন, একটা পারফর্মিং আর্ট, কখন কি বলি, একটা নার্ভাসনেস কাজ করে, একটা দ্বিতীয় এক্সাম। আপনারা বুঝবেন, বুঝে নেবেন। সবাই আমার সাথে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই নিজকে নিরাপদ রাখুন। আর কিছু কথা বলার ছিল আমার, এই যে জরুল কানসানীয় দাদাভাই বলছিলেন যে হাবিবুর রহমানকে নিয়ে কিছু বলতে, আমি ওনাকে আজকে জানাতে পারিনি এই লাইভটা। আর কিছু কথা আমি চাই যে কিছু কথা আমি আমার কিছু সৃষ্টি, কিছু কথা আমি অনেকেই জানতে চাই, অনেকেই বলে আপনি এগুলো বলেন, কিন্তু এই জন্যই আমি ওদের জন্য লাইভে আসছি। অনেকের চাহিদা আমার কাছে লাইভে আসার জন্য, এবং এই লাইভ জীবন সমাজ সবকিছু তুলে ধরার জন্য। সেই জায়গাগুলো থেকে আমার কর্ম কাজ আমাকে নিয়ে আসছে, আমি আসতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এক নাগারে লাইভটা দেখবেন না, লাইভটা টেনে টেনে দেখবেন। আপনার রিল্যাক্সের টাইমে আপনারা লাইভটা দেখবেন, আপনার আমার লাইভটা এক নাগারে দেখতে হবে, কোনো কথা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাকে যে শক্তি দিচ্ছেন, সাহস দিচ্ছেন আপনারা, আপনাদের আশীর্বাদ ছাড়া আমি সম্ভব না। এটা সম্পূর্ণ আমাকে যারা ভালোবাসেন তাদের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ নিয়ে কিন্তু আমি বসে যাই আপনাদের সামনে। আমি জানি যে এখন আমার লাইভটা সরাসরি আপনারা দেখতে না পারলেও কোনো একটা সময় আপনারা দেখে নিচ্ছেন, কারণ আমি একটা লাইভ 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়ার পর 400-500 ভিউ হয়ে যায় আমার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিনম্র শ্রদ্ধা।